আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনের যে এনসিআই এর জন্য সেই সার্টিফিকেশনে আমরা একেবারে নেটওয়ার্কের ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। নেটওয়ার্কিং এ একেবারে ফ্রেশ, একেবারে নিউ, নেটওয়ার্কিং সম্পর্কে কোনো কোনো ধারণা নাই, তার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং জেনিফার এখানে প্রোভাইড করার জন্য আলাদা একটা চ্যাপ্টারই এখানে ইন্ট্রোডিউস করছে যে এনসিআই জুনোসে, In kind যেটাকে of আমরা বলতেছি হচ্ছে গেটিং so স্টার্টেড I'm উইথ not going নেটওয়ার্কিং। into details নেটওয়ার্কিং of all the এ যদি আমি examination ক্যারিয়ার বিল্ড আপ certification and করতে all চাই those বা things কোনো কিছু as করতে I, চাই। I will be covering those things in a separate video. But in this video, my main discussion will be only on the slight changes in the versions from 200. ওকে। তো এখানে আমাদের আজকের টপিকস হচ্ছে ওয়ান টেকনোলজি। ওয়ান মানে আমরা জানি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা এখানে আমরা ডিফাইন করব কিভাবে। আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে কাজ করি, আমরা দেখা যাচ্ছে কোনো সার্ভিস প্রোভাইডারে জব করি, বা কোনো কর্পোরেট হাউসে জব করি, বা কোনো এন্টারপ্রাইজ নেটওয়ার্কে জব করি, অথবা বাংলাদেশের রেসপেক্টে হচ্ছে আইআইজি বা অন্য কোনো প্রতিষ্ঠান, ব্যাংক, এগুলোতে জব করি। তো প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ওয়ান এই শব্দটা কিন্তু সুপরিচিত, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমি যখন বাসা বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন নিই, যে ওয়াইফাই রাউটারটা ব্যবহার করি, সেখানেও দুইটা শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ওয়ান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর একটা হচ্ছে ওয়ান মানে কি, ওয়াইড Wide area network. এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তার মানে হচ্ছে ডিস্টেন্সটাকে বেশি বোঝানো হচ্ছে। এই নেটওয়ার্ক ওয়ান কানেক্টিভিটি যেটা, সেটা হতে পারে যে আমার হোম কানেকশন ওয়াইফাই রাউটার থেকে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে সে বাংলাদেশের রেসপেক্টে আইআইজি। আবার একটা আইজি রেসপেক্টে ওয়ান কানেক্টিভিটি হতে পারে একটা ইন্টারন্যাশনাল সার্কিট। সেটা হতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে আইটিসি হয়ে হচ্ছে ভারতী অথবা টাটা, অথবা সিপি বা লাইফস্ট্রাম, অথবা হতে পারে SMW4 অথবা SMW5 দিয়ে আম, মনে করেন কোজেন্ট, হারিকেন, অথবা এনটিটি বা আদার্স কোনো ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার। এটাও কিন্তু ওয়ান কানেক্টিভিটির মাধ্যমেই তাদেরকে কানেক্ট করা হচ্ছে। এই কোজেন্ট সবগুলোই তো হচ্ছে সার্ভার, তাই না? কোজেন্ট, কোজেন্ট, একটা হ্যাঁ। ট্রানজিট প্রোভাইডার, লাইক হ্যারিকেনের মতো আমাদের আইআইজি। সার্ভার না? কোজেন্ট। এটা হচ্ছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ও আচ্ছা। আচ্ছা। তো এই যে কানেক্টিভিটি গুলো আমরা বললাম, এই কানেক্টিভিটির প্রতিটা পোর্শনেই আমাদের কি আছে, ওয়াইনের একটা কনসেপ্ট এখানে আছে আর কি। তো যখন আমরা ওয়ান কানেক্টিভিটি করব, তখন কি কি প্রোটোকল এখানে ব্যবহার হয় এগুলো সম্পর্কে জানা, কি কি ডিভাইস এখানে ব্যবহার হয় এগুলো সম্পর্কে জানা, কিভাবে এটা কাজ করে এগুলো সম্পর্কে জানা, এগুলো নিয়েই হচ্ছে আজকে আমাদের আলোচনা। তো এইখানে যে চিত্রটা দেওয়া হয়েছে, এখানে আমাদের ওএসআই লেয়ার নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে ফিজিক্যাল লেয়ার, দ্যাট মিনস লেয়ার 7 থেকে শুরু করে লেয়ার 1। তো আমাদের ওয়ান কানেক্টিভিটি বিষয়গুলো হচ্ছে পড়বে ফিজিক্যাল লেয়ার, দ্যাট মিনস লেয়ার 1, লেয়ার 2, এবং হচ্ছে আর একটা লেয়ার পড়বে লেয়ার 2 এবং লেয়ার 3 মাঝামাঝি, যেটাকে আমরা বলবো 2.5। এই তিনটা লেয়ারের ভিতরে আমাদের এই ওয়ান কানেক্টিভিটির সেকশনগুলো কাভার করবে। তাহলে ওয়ান কানেক্টিভিটির যে ব্যাপারগুলো, বা কানেক্টিভিটির যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে আমি যদি লেয়ারের রেসপেক্টে বলি, ওয়েসএল লেয়ারের রেসপেক্টে বলি, তাহলে সেটা লেয়ার 1 থেকে লেয়ার 2, এবং লেয়ার 3 মাঝখানে 2.5 পর্যন্ত ওয়ান কানেক্টিভিটির কনসেপ্ট গুলো থাকবে। এরপরে ওয়ান কানেক্টিভিটির কনসেপ্ট গুলো থাকবে না আর কি। এইবার এখানে হচ্ছে আমাদের যেমন বলা হচ্ছে যে দুইটা রাউটার, সেটা হতে পারে যে একটা কোম্পানির, একটা হচ্ছে হেড অফিস, আমরা বামে যেটা মনে করতেছি এটা হচ্ছে হেড অফিস, এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস, একটা ওয়ান কানেক্টিভিটি থ্রোতে। সেটা হতে পারে যে আমাদের বাংলাদেশে যেগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, কনসিডার করেন একটা ব্যাংক, ব্যাংকের হেড অফিস হচ্ছে মতিঝিল,
মনে করেন ওই ব্যাংকের একটা ব্রাঞ্চ অফিস হচ্ছে খুলনাতে, তাহলে এই মতিঝিল এবং খুলনা, দ্যাট মিনস ঢাকা টু খুলনা, সে একটা কি করবে, একটা কানেক্টিভিটি স্টাবলিশ করতে হবে তাকে। তাহলে কার কাছে যেতে হবে? সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই কানেক্টিভিটি তাকে স্টাবলিশ করতে হবে। এখন এই সার্ভিস প্রোভাইডার কিভাবে, কোন টেকনোলজির মাধ্যমে এই ওয়ান কানেক্টিভিটি গুলো দিচ্ছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর কি। ওকে। তো এইখানে বলা হচ্ছে যেমন একমি কোম্পানি, এখানে এক্সাম্পল দিচ্ছে বোঝানোর জন্য। একমি কোম্পানি ওন্ড, এটা একমি কোম্পানির নিজের একটা অফিস আর কি। তো যখন দুইটা অফিসকে সে ইন্টার কানেক্ট করতেছে, থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার ওন, ফর এক্সাম্পল টেলিফোন কোম্পানি অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটা আমরা বললাম। ওয়ান সার্ভিস প্রোভাইডার্স আর সামটাইমস কল, ওয়ান সার্ভিস প্রোভাইডারকে কিছু কিছু সময় আমরা বলি কি, সার্ভিস প্রোভাইডার অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। টেলকো, যেমন আমরা হচ্ছে কি টেলিকমের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের রেসপেক্টে বলছি, টেলিকম অপারেটরের মাধ্যমে কিন্তু আমরা একটা পয়েন্ট থেকে, লাইক ঢাকা থেকে খুলনা কি করতে পারি, কানেক্টিভিটি স্টাবলিশ করতে পারি আর কি। ওয়ান ক্যারিয়ার্স, আমাদের আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ছাড়া আর কি আছে, এনটিটিএন। এনটিটিএন এর মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে কানেক্টিভিটি স্টাবলিশ করতে পারি। আর একটা কি হতে পারে, আমি নিজে কেবল নিয়ে চলে গেছি, ঠিক আছে, আমি নিজে ঢাকা থেকে খুলনাতে কেবল নিয়ে চলে গেছি, হতে পারে না? পারে। আবার বাংলাদেশের রেসপেক্টে যে আমাদের যে টেলিফোন এর যে লাইন আছে, সেটা তো বিস্তৃত লাইন আর কি। সেই টেলিফোন লাইনও আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আবার বাংলাদেশে যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন আর কি, হ্যাঁ, পাওয়ারের ডিস্ট্রিবিউশনে কি হয়, যে তারা পাওয়ার একটা মাল্টিপল জায়গায় হচ্ছে জেনারেট করে, ওখান থেকে কি করে, ডিস্ট্রিবিউট করে। তো এই পাওয়ারের যে পোল, এই পোলগুলো দিয়ে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রিক কেবলের সাথে হচ্ছে ফাইবার কেবলও নিয়ে গেছে, যেটাকে আমরা বলি হচ্ছে পিজিসিবি। তো এই পিজিসিবির মাধ্যমে কি হতে পারে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আমরা কানেক্ট করতে পারি আর কি। ঠিক আছে, মাল্টিপল অপশন আছে। আবার যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি, যে আমি হচ্ছে আমার এক্সাম্পল হচ্ছে এরকম, যে আমার হচ্ছে ফ্রান্সে হচ্ছে একটা অফিস, আর হচ্ছে বাংলাদেশে একটা অফিস। হ্যাঁ, তো এই দুইটা অফিসকে আমাকে ইন্টারকানেক্ট করতে হবে, এবং এই কানেক্টিভিটি হতে হবে হচ্ছে একেবারে পিওর, মনে করেন হচ্ছে আহ, কি বলে এটাকে, লেয়ার ওয়ান কানেক্টিভিটি হতে হবে। তো ইন দ্যাট কেস আসলে কিভাবে পসিবল, আসলে পসিবল এটা লেয়ার ওয়ান কানেক্টিভিটি। তো সেটা হচ্ছে আমাদের কিভাবে যেতে হবে, SMW4 অথবা 5 হয়ে আইপিএলসি থ্রোতে আমরা যেতে পারি, অথবা আইটিসি থ্রোতে আমরা কি করতে পারি, কোন একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যেতে পারি আর কি। তো এখানে আমাদের বাংলাদেশের রেসপেক্টে যেহেতু লাইসেন্সের ক্যাটাগরি আছে, হ্যাঁ, লাইসেন্সের ক্যাটাগরি আছে, সবাই দেখা যাচ্ছে যে চাইলেই ইন্টারন্যাশনালি কানেক্ট হতে পারবে, ব্যাপারটা এরকম না। কিছু কিছু প্রতিষ্ঠান আসলে আহ, এই কানেক্টিভিটি দেওয়ার জন্য আম, তাদের লাইসেন্স এটা সাপোর্ট করে, এবং তারা এই কানেক্টিভিটি গুলো দিতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের মাধ্যমে আমাদের কানেক্টিভিটি কি করতে হবে, স্টাবলিশ করতে হবে। এই জন্য বলা হচ্ছে থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার। তো একটা ব্যাংক যখন উম, মনে করেন বাংলাদেশের ডিফারেন্ট ডিস্ট্রিক্টে যখন ইন্টারকানেক্ট করতেছে হেড অফিসের সাথে, অথবা বাংলাদেশের বাইরেও যদি তার হচ্ছে ব্রাঞ্চ থাকে, সেটাকে যখন ইন্টারকানেক্ট করতেছে, সেটাও আমরা কি 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 টেকনোলজির মাধ্যমে কানেক্ট করতেছি, ওয়াইন টেকনোলজির মাধ্যমে কানেক্ট করতেছি। ঠিক আছে। ওকে। ট্রেডিশনাল ওয়াইন প্রোটোকলস, আমরা যে ওয়ান কানেক্টিভিটির কথা বলছি, ট্রেডিশনাল ওয়ান প্রোটোকল, এখানে দেখেন কাভার করছে কতটুকু, লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার ওয়ান, লেয়ার টু ইজ ওয়ান টেকনোলজি সাচ অ্যাজ পিপিপি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল অর ফ্রেম রিলে। এগুলো মানে ফ্রেম রিলে এটা ব্যবহার করা হয় না। ওয়ান কানেক্টিভিটির জন্য পিপিপি এটাও ব্যবহার করা হয় না। আমরা হোম ইউজার কানেক্টিভিটির জন্য পিপিপি ব্যবহার করে থাকি এখন। মাইক্রোটিকের সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, তাহলে আপনারা প্রতিদিনই এই কাজটা করেন। একটা ইউজারকে যখন কানেক্ট করেন, তার কি করেন, একটা ইউজার ক্রিয়েট করেন, পিপিপি একটা ইউজার ক্রিয়েট করেন, ডায়াল আপের মতো। ডায়াল আপ, একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেন, তারপরে কি কয়, যে তার যে ওয়াইফাই রাউটারে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা বসাই দেন, তারপরে সে কানেক্ট হয়ে যায়।
আবার একটা ল্যাপটপ অথবা ডেস্কটপও পিপিপি তে কানেক্ট করে দেওয়া যায় আর কি। ঠিক আছে। এন্ড ইউজার কানেক্ট করার জন্য সচরাচর আমরা বাংলাদেশে এই পিপিপি টা ব্যবহার করে থাকি আর কি। বাট এটা আগে কি করা হইতো, ওয়ান টেকনোলজিতে এটা ইনক্লুডেড ছিল। দ্যাট মিনস হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন যখন আমরা ইন্টার কানেক্ট করবো তখন এই পিপিপি প্রোটোকলের মাধ্যমে কানেক্ট করা হইতো বা ফ্রেম রিলের মাধ্যমে কানেক্ট করা হইতো। আচ্ছা, এরপরে হচ্ছে 2.5, যেটাকে আমরা বলতেছিলাম যে আমাদের ওয়ান যে টেকনোলজি বা প্রোটোকল, এটা 2.5 পর্যন্ত কভার করবে। 2.5 হচ্ছে বলা হয় হচ্ছে এমপিএলএস কে, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। এটা বেসিক্যালি ওয়ান টেকনোলজি হিসেবে ধরা হয় না, বাট এমপিএলএস এর যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো ওয়ানের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারে, ওয়াইনের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারে। ঠিক আছে। এমপিএলএস L3 ভিপিএন বা L2 ভিপিএন বা ভিপিএলএস যে টেকনোলজি গুলো আছে, এই টেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে একটা অফিসের হেড অফিস, ব্রাঞ্চ অফিস, অথবা দুইটা অফিসের একটা অফিসে দুইটা ডেটা সেন্টার, আমরা কি ডিফারেন্ট লোকেশনে এটাকে কি করতে পারি, ইন্টারকানেক্ট করে দিতে পারি থ্রো এমপিএলএস। তো এই জন্য এটাকে এমপিএলএস টাকে ওয়ান টেকনোলজি হিসাবে সার্ভিস গুলো আহ, আমরা ওয়ান টেকনোলজির রেসপেক্টে কনসিডার করতে পারি। হুম, তো ভাই এইখানে হচ্ছে রেডিও লিঙ্কটা কি ইয়ের মধ্যে পড়ে না? রেডিও লিঙ্ক হ্যাঁ, ওয়ানের মধ্যে পড়ে না? রেডিও লিঙ্ক, হ্যাঁ রেডিও লিঙ্ক আপনি কনসিডার করতে পারেন। এখানে আসলে বেসিক্যালি প্রোটোকল নিয়ে কথা বলা হচ্ছিল। ওইটাও তো একটা লিঙ্ক আর কি, হ্যাঁ, কানেক্টিভিটি। আচ্ছা, তো আমাদের আগে যেটা হইতো যে আমাদের যখন ইউটিপি কেবল দিয়ে কানেক্টিভিটি দেওয়া লাগতো, ফাইবার ছিল না, তারপরে মনে করেন যে সুইচ ওইভাবে এখনো আসে নাই, তখন আমরা কি করতাম, হাব দিয়ে দেখা যাচ্ছে মাল্টিপল পিসি সুইচ করে তারপরে কানেক্টিভিটি করতাম। পরবর্তীতে এই ওয়াইন টেকনোলজি যখন ডেভেলপ হইলো, তখন আমরা হেড অফিস এবং ব্রাঞ্চ অফিস ওয়াইন টেকনোলজির মাধ্যমে কানেক্ট করতেছি। এখন একটা অফিসের বিভিন্ন লোকেশন দেখানো হচ্ছে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, হেড অফিস, তারপরে হোম অফিস, তারপরে হচ্ছে ব্রাঞ্চ অফিস, হ্যাঁ, তারপরে হচ্ছে ডেটা সেন্টার, মাল্টিপল ইয়ে আর কি, ডিসি ডিআর, এই জিনিসগুলোকে দেখানো হচ্ছে আর কি। তো এগুলো সবই হচ্ছে কি ওয়ান কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট হচ্ছে। কর্পোরেট হেডকোয়ার্টার, ম্যানুফ্যাকচারিং, এটা ব্রাঞ্চ অথবা আদার্স অফিস। ওই জিনিসটাকে আবার এখানে বলছে যে যখন আমরা কানেক্ট করব আসলে ওয়ান কানেক্টিভিটি লাগবে। এখন ওয়ান কানেক্টিভিটি যখন করব তখন ওয়ান এর রেসপেক্টে কিছু টার্মিনোলজি আছে। হ্যাঁ, কিছু টার্মিনোলজি আমরা এখানে ব্যবহার করব। তো এইগুলোর নামগুলো আমরা একটু জেনে নিই। যে কাস্টমার প্রিমিসেস ইকুইপমেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে সিপিই। আপনাকে বলবে যে উম, আমাদের সে প্রোভাইডার বলছে আপনাদের সিপিইটা কি ঠিক আছে, প্রোভাইডার কি বলতেছে আপনাদের সিপিইটা কি ঠিক আছে, মানে কাস্টমার প্রেমিসেস ইকুইপমেন্ট, মানে সার্ভিস প্রোভাইডার যে কানেক্টিভিটিটা দিচ্ছে, ওই কানেক্টিভিটি আপনি যে ডিভাইসে কানেক্ট করতেছেন ওই ডিভাইসটাকে বলতেছে সিপিই, প্রোভাইডার বলতেছে। তাহলে আপনাকে শব্দটা তো জানতে হবে যে সিপিই, সিপিই মানে হচ্ছে কাস্টমার প্রেমিসেস ইকুইপমেন্ট। তারপরে বলছে সেন্ট্রাল অফিস, সিও মিনস হচ্ছে সেন্ট্রাল অফিস। আর লোকাল লুপ আর লাস্ট মাইল, লাস্ট মাইল বলতে কি বোঝানো হয়, আম, মনে করেন হচ্ছে সার্ভিস প্রোভাইডার আপনাকে কানেক্ট করতেছে তার পপ থেকে, সার্ভিস প্রোভাইডারের পথ থেকে আপনার পর্যন্ত যে কেবলটা, এই কেবলটাকে বলা হয় হচ্ছে লোকাল লুপ বা লাস্ট মাইল। ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্ট থেকে ডাটাটাকে ক্লোজ করা হয় আর কি, বা কানেক্ট করা হয়। ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, ডিসি, যে পাথ দিয়ে আসলে ডাটা কমিউনিকেট করে এটাকে বলে ডিসি। এগুলো সবই হচ্ছে ওয়ান টেকনোলজি এবং ট্রান্সমিশন রেসপেক্টে কিওয়ার্ড শব্দ। কম্পোনেন্টস অফ লোকাল লুপ, এখানে আপনাকে বোঝানোর জন্য যে যে পিসি, তারপরে হচ্ছে ওয়ান কানেক্টিভিটি, তারপরে এইচ কিউ, এটা বোঝানোর জন্য এটাকে নিয়ে আসছে। যেমন ওয়ান কানেক্টিভিটি যখন দিচ্ছে সেন্ট্রাল অফিস, তারপরে কি ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, এখানে আমাদের ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট হিসাবে কি ব্যবহার হতে পারে,
আমাদের যে ইথারনেট সুইচ এটা ব্যবহার হতে পারে। তারপরে হচ্ছে ট্রান্সমিশন যে মিডিয়া গুলো আছে, মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এর যে পেপারগুলো আছে সেগুলো ব্যবহার হতে পারে। আর এটা হচ্ছে রাউটারটা হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট লাস্ট। এগুলো সবই হচ্ছে ট্রান্সমিশন কম্পোনেন্ট। এটা ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। দেন এখানে হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। এটা কি হতে পারে? পিসি হতে পারে, অথবা সার্ভার হতে পারে, আবার কি রাউটারও হতে পারে। তো আমরা এখানে ওয়ান কানেক্টিভিটি যদি আমি বাসা বাড়ির ক্ষেত্রে চিন্তা করি, সার্ভিস প্রোভাইডার, এটা একটা সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার বাসা বাড়িতে একটা কানেক্টিভিটি দিচ্ছে। এখন কানেক্টিভিটি কিভাবে দেয় কেউ একটু বলতে পারবেন? এখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটা হোম ইউজারকে কিভাবে কানেক্ট করে? এখন তো স্যার এগুলো ওএলটির মাধ্যমে অনুযায়ী কানেক্ট করে দিই। ওএলটির মাধ্যমে কানেক্ট করে, আচ্ছা। তাহলে হচ্ছে সে কি করে, তার হচ্ছে পিপিপি ওই রাউটার থেকে একটা ওএলটিতে কানেক্টিভিটি দেয়। ওএলটি থেকে সে আহ, মনে করেন একটা ফাইবার কেবল দিয়ে কাস্টমার এর ওয়াইফাই রাউটার পর্যন্ত নিয়ে যায়। ওইখানে কি করে, একটা ও এ নিউ বসায়। ওই নিউ থেকে কি করে, একটা ওয়াইফাই রাউটারে কানেক্টিভিটি স্টাবলিশ করে দেয়। তারপরে ওই ওয়াইফাই রাউটারে একটা কি পিপিপি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। তারপরে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে আপনার যে পিপি ওই সার্ভার আছে তার সাথে কমিউনিকেট করে কানেক্ট হয়ে যায়, তাই না? এটা কিন্তু অ্যানালগ না এখন, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল, তাই না? আগে যে টেলিফোন লাইন ছিল না, টেলিফোন লাইন অ্যানালগে যে ঘুরায় ঘুরায় কল ধরা হইতো, মানে রিং করে, দেখছেন আপনারা কখনো? অ্যানালগ অ্যানালগ ফোন দেখছেন কখনো? জি স্যার, ডিজিটাল ফোন না, দেখছি। কিন্তু অ্যানালগ ফোন। জি স্যার দেখছি স্যার। আগে ছিল না, অনেক আগে ছিল এটা। আগের দিনে হ্যাঁ, আগের দিনে কিন্তু ওইটা দিয়েও তারা ইন্টারনেটও ব্যবহার করা যেত ওইটা দিয়ে, ঠিক আছে? অনেক স্লো কেবিপিএস স্পিড, ওটার কথা ওরা মানে এখানে বলছে। তো এখন এগুলো নাই আর কি। এখন সব হচ্ছে ডিজিটাল, দ্যাট মিনস এখন সবগুলো কানেক্টিভিটি, এখন আমরা ইথারনেটও ব্যবহার করি না হোম ইউজার কানেক্ট করার জন্য। ফাইবার কানেক্টিভিটি, ফাইবার দিয়ে ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ ইথারনেট হচ্ছে ডিস্টেন্সের একটা লিমিটেশন। নাম্বার টু হচ্ছে এটা যেহেতু বাইরে থাকে, এটা দ্রুত নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আর আর একটা হচ্ছে যে এই ইথারনেট কানেক্টিভিটিটাকে আমরা যখন কাস্টমার পর্যন্ত নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমাদের আবার কি করতে হয়? আহ, উম, কি করতে হয় যে না, কিছু করা লাগে না, জাস্ট ওয়াইফাই কানেক্ট করলেই তো হয়ে যায়। আর এই ইথারনেটের পরে আর একটা টেকনোলজি আসছিল, সেটা হচ্ছে ফাইবার দিয়ে কানেক্টিভিটি দিয়ে দুই পাশে দুইটা এমসি দিয়ে কানেক্ট করতে হইতো। দুই পাশে দুইটা কি করতে হইতো? এমসি দিয়ে, যখন সুইচ থেকে কানেক্টিভিটি যেত, মানে ওয়েলটির যুগ আসে নাই, ওই সময়কার কথা বলছি আমি। এমসি দিয়ে তারা ওয়াইফাই রাউটার কানেক্ট করতো, আর এই পাশে এমসি দিয়ে হচ্ছে ইথারনেট পোর্টে কানেক্ট করে দিত। তারপর এখানে এএমসিটা আসলে খুব একটা স্টেবল ডিভাইস না, প্রবলেম হইতো। তো এরপরে হচ্ছে চলে আসলো ওয়েলটি, জিপন ইপন, এই টেকনোলজি গুলো চলে আসছে, এবং মোর স্মার্টার দেন প্রিভিয়াস। আগে যে টেকনোলজি গুলো ছিল তার থেকে অনেক স্মার্ট এগুলো। এগুলো দেখানো হচ্ছে জাস্ট কনসেপ্টের জন্য। এখনকার কানেক্টিভিটির কনসেপ্টটাও একই রকম, শুধু হচ্ছে ডিভাইসগত একটু পার্থক্য তৈরি হয়েছে, বাট কনসেপ্ট একই রকম। আচ্ছা, ডিজিটাল লাইন সেটাল হবে, সেটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। এই যে অ্যানালগ ফোনের মাধ্যমে কপার কেবল দিয়ে কানেক্টিভিটি, যেটা আগে করা হইতো আর কি, ওই জিনিসগুলো। তো আমাদের ওয়ান ফিজিক্যাল লেয়ারে যে টেকনোলজি গুলো ছিল, যে অ্যানালগ টেলিফোন লাইন, এটা এখন আমরা ব্যবহার করি না বা ব্যবহার করা হয় না। ডিজিটাল টেলিফোন লাইন, আমরা এরপরে ডিজিটাল টেলিফোন লাইন, দ্যাট মিনস হচ্ছে T1, তারপরে হচ্ছে E1 অথবা T3 E3। এগুলো মনে করেন যে আজ থেকে 10 বছর আগের কথা বলতেছি। ডিজিটাল টেলিফোন লাইনের মাধ্যমে হচ্ছে ওয়ান কানেক্টিভিটি স্টাবলিশ করা। তারপর হচ্ছে কি, ফাইবার অপটিক কানেকশন। এখন সব হয়ে গেছে ফাইবার অপটিক। ইথারনেট আমাদের যে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট গুলো
সেটা সুইচ হতে পারে অথবা রাউটার হতে পারে। এগুলো সব হচ্ছে ইথারনেট, এবং এই ট্রান্সমিশন মিডিয়াটা হচ্ছে ফাইবার, এবং সেটা কি হচ্ছে ইথারনেট কানেক্টিভিটি তে এস্টাবলিশ হচ্ছে। আগে আজ থেকে 10 বছর আগের কথাও যদি বলি, তাহলে আম, আমাদের একটা কানেক্টিভিটি 10G মানে অনেক। 10G মানে একটা পোর্ট দিয়ে 10 GB ডাটা ট্রান্সমিট হতে পারবে, রিসিভ হতে পারবে এট এ টাইম। কিন্তু এখন 100G কিছুই না। মানে এখন আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করতেছি, যারা হচ্ছে বড় সার্ভিস প্রোভাইডার, বাংলাদেশের রেসপেক্টেই বলি, তো যে এগুলো দেখা যাচ্ছে যে ডিভাইসের আপলিং ক্যাপাসিটি মিনিমাম 100G, যারা বড় সার্ভিস প্রোভাইডার লাইক আইআইজি অথবা হচ্ছে বড় আইএসপি গুলো যেগুলো আছে আর কি। তার মানে এটা ইথারনেটের রিভলিউশনটা হচ্ছে খুব দ্রুত হয়েছে, এবং এটা ডাটা ট্রান্সমিট রেটটা হচ্ছে অনেক অনেক বেশি। যেমন আগে, যেমন এই যে T1 বা T3 লাইন্স এর কথা বলতেছে, প্লেন ওল্ড টেলিফোন সার্ভিস যেটাকে আমরা পটস বলে থাকি, এটাও হচ্ছে আপনার মনে করেন 2000 বা 2000 সালের আগের কথা। তখন হচ্ছে এই টেলিফোন লাইনের সাথে একটা পিসি থেকে আর একটা পিসিতে কমিউনিকেশনের জন্য আমরা এই অ্যানালগ কপার ফোন লাইনস গুলো ব্যবহার করা হতো, এবং এর স্পিড ছিল দুর্দান্ত, ভয়ানক, খারাপ। মানে কেবিপিএস এ কমিউনিকেট করতো। এবং তখন আমাদের এরকম ইয়া ছিল 2000 অথবা 2004-5-এর দিকে, এদিকে যদি চিন্তা করি, গ্রামীণ ফোনের জিপিআরএস ব্যবহার করা হতো 2.5। হ্যাঁ, তো জিপিআরএস ব্যবহার করে ডাটা কানেক্টিভিটি দিয়ে হচ্ছে গুগলের পেজ আসছে, মানে হচ্ছে মনে করেন যে মহা আনন্দ। ঠিক আছে, ব্যাপারটা এরকম ছিল আর কি তখন। এখন তো আসলে মানে ক্লিক করলেই আসে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে অ্যানালগ কপার ফোন লাইন্স, এটা আপনার 1980-90 এর দিকের কথা আর কি। তারপরে আসছে হচ্ছে T1 বা ইউয়ান এর যুগ। T1 ডিজিটাল ফোন লাইন যখন আসলো, তখন T1 এর ইন্ট্রোডিউসটা হয় আর কি। দুইটাই স্ট্যান্ডার্ড এখানে ব্যবহার করা হতো। একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, যেটাকে T1 বা T3 এই নামে ডাকা হতো। আর একটা ছিল হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, যেটাকে E1 বা E2 বা E3 এই নামে ডাকা হতো। তো একটা T1 এর কানেক্টিভিটি সমান ধরা হইতে হচ্ছে 1.54 Mbps। তো একটা একটা অফিসের একটা হেড অফিস এবং হচ্ছে ব্রাঞ্চ অফিস যদি কানেক্ট করতে চাইতো, তখন তারা কি করতো, একটা ইউয়ান দিয়ে ডিরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি এস্টাবলিশ করে দিত। এটা ইয়ান ছিল তো হচ্ছে, বেসিক্যালি হচ্ছে আপনার টেলকো থেকে সার্ভিস হুম, কানেক্টিভিটি করা হয়। হ্যাঁ হ্যাঁ আমি হিউজ পরিমাণে হুম, করছি ডিজিটাল হ্যাঁ, জার্মানি থেকে। ওকে। তারপরে এই T1 এর যুগটা, টি ওয়ানে আমরা আবার কি করতাম, একটা T1 যদি আবার স্প্লিট করতে চাইতো, তখন আবার মাল্টিপ্লেক্সার ব্যবহার করা হতো। তাহলে একটা T1-এ তো মনে করেন যে 1.54। তো আমি যদি নর্মালি কনভারসেশন করি, কথা বলি, অনলি কথা বলার জন্য কিন্তু 1.5 এত ব্যান্ডউইথ লাগে না। অনলি যদি কথা বলি, অডিও। তো অডিও কথা বলার জন্য ধরেন হচ্ছে কত, 500 বা 512 kbps এনাফ, পয়েন্ট টু পয়েন্ট যখন আমি কথা বলি আর কি। তো এই ব্যান্ডউইথ হচ্ছে ছিল অনেক। তো এরপরে T1 এর যে ব্যাপারটা আসছে, যে T1 আমরা বলতেছি, এই T1টা আসলে কি জিনিস। এই T1টা হচ্ছে, T1 বলছে এ T1 লাইন কনসিস্ট অফ 24 চ্যানেল। একটা T1-এ 24টা চ্যানেল থাকতো। হ্যাঁ, এটাকে আমরা ওই টাইম স্লট হিসেবেও ডাকতাম, অথবা ডিএসও হিসেবেও ডাকতাম। হ্যাঁ, ইজ অপারেটিং এট 64 kbps, মানে একটা চ্যানেল সমান হচ্ছে কতটুকু ব্যান্ডউইথ অ্যালোকেট করা হয়তো, 64 kbps। তার মানে একটা টি ওয়ান দিয়ে আমি চাইলে 24 চ্যানেল, দ্যাট মিনস হচ্ছে 24, মানে ওই বাটন ফোন অ্যাট এ টাইম কমিউনিকেট করতে পারবে। ব্যাপারটা এরকম ছিল আর কি। Each conversation, whether it is voice or data, is assigned to a specific time slot. একটা ডেটা কমিউনিকেশনের জন্য বা একটা ভয়েস কমিউনিকেশনের জন্য কি করা হইতো, স্পেসিফিক একটা টাইম স্লট অ্যালোকেট হইতো। তার মানে আমি যদি বলি চ্যানেল, একটা কমিউনিকেশনের জন্য একটা চ্যানেল, আর একটা কমিউনিকেশনের জন্য আর একটা চ্যানেল, এইভাবে করে ভাগ হইতো টাইম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ইয়াতে। তো এইখানে আমাদের একটা T1-এ টোটাল থাকতো হচ্ছে
24টা চ্যানেল, এবং এই 24টা চ্যানেলের, প্রতিটা চ্যানেলের ব্যান্ডউইথ থাকতে হচ্ছে 64 kbps। এই 24 গুণ হচ্ছে 64, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ওই যে ব্যান্ডউইথের যে ক্যালকুলেশন 1.54 আর কি, ওই ভ্যালুটা আসে। তার মানে হচ্ছে 64 kbps, 64 × 24, এখানে আসে আমাদের 1.5। এই যে এটা 6, তো এটা 5-এর উপরে গেলে বামে এক বাড়ানো যায়, তাহলে 1.54। এটা হচ্ছে কেবিপিএস, যদি এমবিপিএস এ নিই তাহলে 1.54 MBps হয় আর কি। তো এই হিসাবে একটা T1 এর ক্যাপাসিটি হচ্ছে 1.54 MBps। এগুলো এখন আপনাদের কাছে গল্প মনে হচ্ছে, বাট এগুলো আসলে রিয়েল ফ্যাক্ট ছিল আর কি। আচ্ছা, এবং এগুলোর আসলে প্রাইসও অনেক বেশি ছিল এই সময়। তো এখানে আমাদের T1 এর যে মেকানিজম গুলো, এটা মেকানিজম গুলো বোঝানোর চেষ্টা করছে। এবার এইবার আসি হচ্ছে T3। যেমন হচ্ছে এরপরে আসলো কি, T1 T3 লাইন্স, এরপরে হচ্ছে E1 E3। E1টা হচ্ছে ওই যে যেটা বললাম যে এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, আর এই যে নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ডটা হচ্ছে T1 T3। এটা মানে এক এক জায়গায় এক এক নামে ডাকতো আর কি। এখানে আমাদের E1 এর ক্ষেত্রে ব্যান্ডউইথ অ্যালোকেশন ছিল হচ্ছে T1 সার্ভিস E1। E1 এর ক্ষেত্রে এখানে আমাদের ব্যান্ড, এই যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড E1, আর T1টা হচ্ছে নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড। তো এখানে আমাদের একটা চ্যানেল সমান হচ্ছে 64 kbps, এখানেও একটা চ্যানেল চ্যানেল সমান হচ্ছে 64 kbps ছিল। তো একটা E1 এ চ্যানেলের সংখ্যা ছিল হচ্ছে 32টা, আর একটা T1 এ চ্যানেলের সংখ্যা ছিল হচ্ছে 24টা। তো এখানে এই চ্যানেল সংখ্যা যেহেতু কম, এই জন্য এর ব্যান্ডউইথটা কম ছিল 1.54, আর একটা E1 সমান ব্যান্ডউইথ ছিল হচ্ছে 2.05। আবার যদি আমরা এটাকে হচ্ছে DS3, এটাকে আমরা কি বলতেছি DS1, এটাকে যদি DS3 ধরি তাহলে এটার নাম্বার অফ চ্যানেল এবং ব্যান্ডউইথের অ্যালোকেশন ছিল হচ্ছে এটা। তো এগুলো জাস্ট হচ্ছে নিউমেরিক একটা নাম্বার এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এগুলো জাস্ট একটু রিভিউ করলে হবে। এটা হচ্ছে আপনার 2000 সালের কথা আর কি, হ্যাঁ, 2014 এইভাবে। তো এখন 2000 সালে কি করা হচ্ছে, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক টু হ্যাভ এ T1 ইনস্টিড অফ মাই 384 ডিএসএল কানেকশন। একটা ডিএসএল কানেকশনে তাকে দিতে হচ্ছে 384 kbps। তো তাকে যদি এখন এই পিসি কে যদি এখন একটা T1 ডেডিকেটেড একটা T1 দেওয়া হয় তাহলে 1.54, তার মানে সে তো মনে করবে অনেক বেশি স্পিড। 384 kbps কোথায়, আর হচ্ছে আমার 1.5 মানে 1500, 5 গুণ বেশি অ্যারাউন্ড। তাহলে 5 গুণ বেশি স্পিডে, 2000 সালের কথা, 5 গুণ বেশি স্পিড। আর 2014 দিকে এসে মাই 20 Mbps কানেকশন ইজ গ্রেট ফর অনলাইন গেমস। তাহলে আমাদের 2014 সালে বা তারপরে কি কি হইলো যে আমাদের এই যে ভিডিও কন্টেন্ট গুলো তো সাইজ একটু বড় হয়, হুম, বা রেজুলেশন গুলো যদি একটু বেশি হয়, তাহলে আমার ব্যান্ডউইথ যদি বেশি না হয় তাহলে এটা আটকায় আটকা যায়, ঠিক মতো আমরা পাই না। আবার ভিডিও গেম খেলার সময় হচ্ছে আমাদের কি হয়, ভিডিও গেম খেলার সময় তো ওই কন্টেন্ট গুলো আসতে হয়, তাহলে এখানে মোর ব্যান্ডউইথ লাগে, ব্যান্ডউইথের পরিমাণ বাড়াতে হয়। সেই ক্ষেত্রে একটা T1 কানেক্টিভিটি আসলে একটা হোম ইউজারের জন্য এনাফ না। এখন একটা হোম ইউজারকে আপনারা কতটুকু ব্যান্ডউইথ দেন, যারা আইএসপি তে আছেন? একবারে মিনিমাম লোয়েস্ট দশ প্যাকেজ এমবি কত? 10 MB। লোয়েস্ট প্যাকেজ হচ্ছে 10 MB। তাহলে লোয়েস্ট প্যাকেজ যদি 10 MB হয়, একটা T1 এর ব্যান্ডউইথ কত? 1.5। অনেক কম না? এখন 1.5 কোনো একটা ইউজারকে দিলে ওই ইউজার থাকবে আপনার, কানেক্টিভিটি ব্যবহার করবে? করবে না, কারণ সে গেম খেলতে পারবে না 1.5-এ। বা ইউটিউবের ভিডিওগুলো, যে হাই রেজলিউশন ভিডিওগুলো যখন দেখতে যাবে, তখন দেখবে যে আটকা 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 যাচ্ছে, দেখতে পাচ্ছে না।
তার মানে হচ্ছে দিন চেঞ্জ হচ্ছে। এটা একটা সার্ভে আর কি, 2013 সালের দিকে আর কি, সার্ভেটা আপনারা দেখে নিন। তারপরে এই ওয়াইন টেকনোলজির ক্ষেত্রে যে রিভলিউশন আর কি, হ্যাঁ, মানে এইটা যে একেবারে ফাস্ট হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এই হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার মূল জিনিসটা ছিল হচ্ছে ফাইবার অপটিক। এই ফাইবার অপটিকের কারণে আসলে রাতারাতি আমরা মানে আমাদের কন্টেন্টও বাড়ছে, আবার হচ্ছে আমরা কন্টেন্ট গুলো কি করতে পারছি, দেখতেও পাচ্ছি। এই ফাইবার অপটিক যদি না আসতো আসলে আমরা যে যে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়াটা কঠিন হয়ে যেত। আবার যে ভিডিও কনভারসেশন যেটা করি আর কি, বা এই যে ভিডিও যে আমরা দেখি, এগুলো অনলাইনে বসে বসে এগুলো আসলে পসিবল হইতো না। তো আগে এই যেমন এখানে জাস্ট কম্প্যারিজন বোঝানোর জন্য আপনাদের ইয়ে করছে যে কপার কপার কেবল দিয়ে কানেক্টিভিটি করা হতো, যে একটা রাউটার থেকে আরেকটা রাউটার। তাহলে একটা রাউটার যদি আমার হয় ঢাকাতে, আর একটা রাউটার যদি খুলনাতে হয়, তাহলে আপনি কপার কানেক্টিভিটি করে পারবেন? 100 মিটার পরে কি করতে হবে, রিপিটার, আর আবার 100 মিটার পরে রিপিটার, আবার 100 মিটার পরে রিপিটার। আবার ঢাকার ক্ষেত্রেই যদি বলি, মনে করেন যে উত্তরা থেকে হচ্ছে গুলশান, তাহলে 100 মিটার যদি কনসিডার করে দিই, কতগুলো রিপিটার আমার প্রয়োজন হবে? তো এইভাবে তো আসলে পসিবল না। যখন এখানে দেখা যায় ফাইবার আসলো, তখন ক্লিয়ার, মাঝখানে কোনো রিপিটার বা কোনো কিছুর প্রয়োজন নাই। তাহলে এখানে ফাইবার অপটিক লাইন্সের ক্ষেত্রে নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ডে ওই যে ফাইবার অপটিক লাইনকে ওরা বলতে হচ্ছে সনেট স্ট্যান্ডার্ড, আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এটাকে বলতে হচ্ছে এসটিএস। আমাদের বাংলাদেশে হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটাই সুপরিচিত। টেলিকম অপারেটরের ক্ষেত্রে জিজ্ঞেস করবেন, আহ, বলবেন যে ভাই এসডিএস কি জিনিস, সিনক্রোনাইজ ডিজিটাল হায়ারার্কি, এটা কি জিনিস, ওরা আবার ডিটেলস বলতে পারবে আর কি। এই টেকনোলজি, তাদের ওয়ান টেকনোলজিতে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এসডিএস আগে ব্যবহার করা হয়তো পিডিএস। আচ্ছা, এখন আমাদের এরপরে এই যে ওয়ান কানেক্টিভিটির যে আমরা বলতেছি সনেট অথবা এসডিএস, তো আপনাকে হয়তোবা বলতেছে যে এইরকম যে এইচডিএস টেকনোলজির ক্ষেত্রে আপনাকে বলতেছে এরকম যে আপনি হচ্ছে ইয়া করেন, আম, গ্রামীণ ফোনের কাছ থেকে আম, আপাতত 3 জিবি ব্যান্ডউইথ নেন, তাহলে আপনি কি করবেন? ট্রান্সমিশনকে কি অর্ডার করবেন? ট্রান্সমিশনকে অর্ডার করতে হবে 3 জিবি। আর 3 জিবি হয়, এটা হচ্ছে 2.4, এটা হচ্ছে না, তাহলে 9.9। তাহলে ক্যাপাসিটি আপনাকে কি বলতে হবে? এই ক্যাপাসিটির কথা বলতে হবে। তার মানে এটাকে আমরা কি বলতেছি, OC192, STS192, যেটাতে 5376 DS1 থাকবে, বা 192 DS3 থাকবে। তাহলে এইখানে an STS1 operates at 51.84 Mbps which is enough to carry a entire DS3 link। তার মানে STS1 মানে হচ্ছে 51.54 Mbps। তো এইভাবে ক্যালকুলেট করে দেখতে হবে 3 জিবির জন্য আমার আসলে কতগুলো নেওয়া লাগবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখন আমাদের রেসপেক্ট আসলে নাই আর কি এখন। ভাই তো এগুলা সব এরপরে মুখস্থ রাখা এসডি, লাগবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলা সব মুখস্থ রাখা লাগবো? না না না, জাস্ট একটা রিডিং দিয়ে রাখবেন। হুম। আগে যে এগুলো ব্যবহার হইতো, আপনারা এখন কি করতেছেন, ইথারনেট পোর্ট, ফাইবার কেবল দিয়ে কানেক্ট করে দিচ্ছেন এসএফপি দিয়ে, আর তো কিছু করা লাগে না। কিন্তু আগে এই টেকনোলজি আসার আগে আগে কি ছিল এটাও তো জানা দরকার, তাই না? আচ্ছা, তো এই যে সনেটের যে হায়ারার্কি গুলো আছে, যে যে নামগুলো ব্যবহার করা হইতো, তো এইচডিএইচ হায়ারার্কি যেটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে নর্থ আমেরিকা এই স্ট্যান্ডার্ডটা ব্যবহার করে সনেট হায়ারার্কি, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যবহার করে হচ্ছে এইচডিএইচ হায়ারার্কি। তো ওই সময় আমাদের যেমন এখানে সিগন্যালকে কি বলা, কি নামে ডাকা হচ্ছে, STS1, STS3, STS12, এই নামে ডাকা হচ্ছে। আমরা তখন ডাকতাম
এগুলোকে ডাকতাম হচ্ছে, এটা হচ্ছে কত সালের কথা, এটা হচ্ছে মনে করেন 2010 অথবা 10-এর পরের কথা। STM1, STM4, STM16, STM64, STM256। হ্যাঁ, তাহলে এখানে STMটা কি জিনিস? দে দ্য STS স্ট্যান্ডার্ড ইউজেস দ্য সিনক্রোনাস ট্রান্সপোর্ট মডিউল। এই STM হচ্ছে সিনক্রোনাস ট্রান্সপোর্ট মডিউল। STM4 মিনস হচ্ছে কত এমবিপিএস? 622 এমবিপিএস। তো আপনি যদি STM64 নেন, তাহলে STM64 মানে হচ্ছে অ্যারাউন্ড 10 Gbps ব্যান্ডউইথ, বা 10 Gbps এর একটা ক্যাপাসিটি আর কি। আচ্ছা, এই এইচডিএস টেকনোলজি ইটসেলফ এখন টেলিকম অপারেটর ইটসেলফ ব্যবহার করে আর কি। আচ্ছা, এসটিএম, ওটিএন ভার্সাস হচ্ছে এসটিএন। ওটিএনটা হচ্ছে অপটিক্যাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, এটা আসলে ফাইবার অপটিক্স লাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আমরা ওয়েব দুইভাবে, আগে এটা আসতে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ওয়েতে, আর পরবর্তীতে এটা আসে হচ্ছে ওয়েব লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এই যে আমরা যে এটাকে সহজভাবে বোঝানোর জন্য, আপনারা সিডাব্লিউডিএম অথবা ডিডাব্লিউডিএম নিয়ে কখনো কাজ করছেন কিনা? বা একটা 10G পোর্ট, শর্ট রেঞ্জের একটা 10G পোর্ট কানেক্টিভিটি যখন করছেন এসিপির গায়ে, বা শর্ট রেঞ্জ না, লং রেঞ্জই বলি, লং রেঞ্জ একটা 10G যখন কানেক্টিভিটি করছেন অথবা 1G কানেক্টিভিটি করছেন, তখন দুইটা জিনিস থাকে না, এসএপির দুইটা পার্ট থাকে না, মনে আছে? 10Gর ক্ষেত্রে হ্যাঁ মনে আছে। 1350 একটা ছিল। 1310, 1270। 1270, হ্যাঁ, হ্যাঁ। তারপরে হ্যাঁ। আচ্ছা, 1550। ওই ভ্যালুটা কি, ওই নাম্বারটা কি বলেন তো? ওই নাম্বারটা হচ্ছে ওয়েব ওয়েব লেন্থ। লেন্থ। হ্যাঁ, ওই নাম্বারটা হচ্ছে ওয়েব লেন্থ। আমাদের ফাইবার দিয়ে আসলে কি যায়? ফাইবার দিয়ে আমরা যে ডাটা পাঠাই না, মূলত ফাইবার ফিজিক্যালি যখন কমিউনিকেট করে আর কি, মানে একেবারে ফিজিক্যাল লেয়ারের কথা বলছি। ধরা যায় লাইট একটা যায়, আলোক লাইট। রশ্মি। লাইট যায়, হ্যাঁ, একেবারে যদি ইয়া ভাষায় বলি, কিন্তু ডাটার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে সেটা হচ্ছে বিটসে কনভার্ট করে সেটা চাই, বেসিক্যালি সেটা লাইট চাই আর কি। তো এই একটা ওয়েভ লেন্থ এখানে যেমন দেখানো হচ্ছে, দেখেন তিনটা ওয়েভ লেন্থ এখানে দেখানো হচ্ছে, তিনটা কালার। আপনারা ফাইবার যখন ফিজিক্যালি দেখবেন, যদি 4 কোরের ফাইবার হয়, তখন দেখবেন চারটা আলাদা আলাদা কালারের কোড, আলাদা আলাদা কালার আছে। চারটা তার, ওই একটা কেবলের ভিতরে চারটা তার আছে এবং চারটা তারের আলাদা আলাদা কালার আছে। এবং এই চারটা তার দিয়ে আমি কি করতে পারি? চারটা সেপারেট পোর্ট, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি। ঠিক আছে? এবং এখানে যে এসএপি ব্যবহার করতেছি সেটা ডিফারেন্ট ওয়েভলেন্থের হতে পারে। এ পার্ট এবং বি পার্ট বোঝানোর জন্য এক পাশে যেটা হবে তার অন্য অন্য পার্ট বোঝানোর জন্য এসএপির আর একটা পার্ট অন্য পাশে বসাতে হবে। আবার যদি সেম ওয়েভলেন্থ হয় তাহলে ওটা কি করবে? কমিউনিকেট করবে না বা আপ হবে না, তাই না? তো এগুলো সবই হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর রেসপেক্টে। হ্যালো ভাই। এখন এখন একটা জিনিস, এই যে মাল্টিপ্লেক্সিং যে কথাটা আসলো, হ্যাঁ, মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে একটা একটা কিছু নিয়ে এটাকে মাল্টি মাল্টি করবে। ঠিক আছে? এই সিডাব্লিউডিএম বা ডিডাব্লিউডিএম এই কাজটা করা হয়। একটা সিঙ্গেল একটা কোরকে ইন করানোর পরে এটাকে দেখা যাচ্ছে 1:4, অথবা মনে করেন যে 1:8, অথবা 1:16, এইভাবে কি করা হয়? মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লেক্সিং করা হয় আর কি। তো এটাই হচ্ছে ওয়েভলেন্থের মাল্টিপ্লেক্সার এর কাজটা হচ্ছে এটা। মাল্টিপ্লেক্সার আসলে কি করে এটাকে আর আবার এই সুন্দর ফাইবার করে। ফাইবার কোর নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন না। স্যার কোশ্চেনটা হচ্ছে কি যে আমরা যেরকম 1.25G মডিউল ইউজ করি বা 10G মডিউল ইউজ করি বা 20G যেটা ইউজ করি না কেন, তো কোরের কি হুম। কোনো আসলে নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে একটা কোর সর্বোচ্চ এতটা লিমিট নিতে পারবে? না, কোরের কোনো ক্যাপাসিটি নাই। ক্যাপাসিটিটা মেক করা হয় আপনি ওই কোডটাকে কোন পোর্টে কানেক্ট করছেন, ডিভাইসের, সুইচের অথবা রাউটারের
কোন পোর্টে কানেক্ট করছেন, এটা কি গিগাবিট পোর্টে কানেক্ট করছেন, 10G পোর্টে কানেক্ট করছেন, না 100G পোর্টে কানেক্ট করছেন? যদি 100G পোর্টে কানেক্ট করেন তাহলে তার ক্যাপাসিটি 100G। ফাইবার কোর কিন্তু উনি ওই মনে হয় একটাই। কিলোমিটারের কথা বলতেছে। না না, না না, কিলোমিটার কিলোমিটার না, কিলোমিটার ক্যাপাসিটির আমি কথা বলছে, ব্যান্ডেড লোডের কথা বলছিলাম। ক্যাপাসিটির কথা বলছে। আচ্ছা। ক্যাপাসিটি ডিপেন্ড করবে হচ্ছে আপনি ডিভাইসের কোন পোর্টে কানেক্ট করছেন, এটা গিগাবিট, 10 গিগ, না হচ্ছে 40 গিগ, না 100 গিগ। যে পোর্টে কানেক্ট করবেন ওই পোর্টের ক্যাপাসিটি অনুযায়ী কমিউনিকেট করবে। এখানে কোরের কোনো ক্যাপাসিটি নেই, আনলিমিটেড মনে করেন। নিতে পারবো, ওকে তো লোড দেওয়া তো নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওকে, এখানে মনে করেন যে ওই যে যেটা বললাম, যে মাল্টিপ্লেক্সার কি করতেছে, দেখেন একটাকে নিয়ে এসে বা হচ্ছে একটাকে নিয়ে এসে সে পার করে দিচ্ছে, এটাও হতে পারে 1 to 1। আবার এটাও হতে পারে যে একটাকে নিয়ে এসে সে আবার মাল্টিপ্লেক্সিং করে পাঠাচ্ছে, সেটা হতে পারে। তো এইখানে আমাদের ফাইবার অপটিক লাইন্স আমরা ওয়ান কানেক্টিভিটির ক্ষেত্রে ব্যবহার করতেছি। মোস্ট অফ দ্য কেসে ওয়ান কানেক্টিভিটির জন্য ফাইবার কেবলই বেশি ব্যবহার করা হয়। 99% কেজে, 99% কেজে আমরা ওয়ান কানেক্টিভিটির জন্য কি ব্যবহার করি, ফাইবার অপটিক কানেক্টিভিটি ব্যবহার করে থাকি। তো এই ওয়ান কানেক্টিভিটিতে আমাদের ডিফারেন্ট প্রোটোকল ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে পিপিপি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, ফ্রেম রিলে, এটিএম, ক্যারিয়ার ইথারনেট। এই পিপিপি আমরা হোম ইউজার কানেক্ট করার ছাড়া আমরা ওয়ান কানেক্টিভিটি রেসপেক্টে কিন্তু এটা আর ব্যবহার করি না। ফ্রেম রিলে ব্যবহার করি না, এটা 2000 সালের আগের কথা। এটিএম ব্যবহার করি না। ক্যারিয়ার ইথারনেট আমরা ব্যবহার করি, মানে ইথারনেট কানেক্টিভিটি। ঠিক আছে, ইথারনেট কানেক্টিভিটি এটা এটা আমরা ব্যবহার করি। তো যেহেতু সিলেবাসে আছে আমরা জাস্ট একটু রিভিউ দিয়ে যাব। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, এখন পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল হচ্ছে সবচাইতে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা হচ্ছে যে আপনারা যে মাইক্রোটিকে পিপিপি ইউজার তৈরি করেন, মানে পিপিপি সার্ভার তৈরি করেন হচ্ছে মাইক্রোটিককে, আর একটা হোম ইউজারের ওয়াইফাই রাউটার অথবা হোম ইউজারের একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ পিপিপি ক্লায়েন্ট হিসাবে যেটা কনফিগার করেন, সে কি করে, একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেন, সে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড অনুযায়ী কি করে, কমিউনিকেট করে। ব্যাকএন্ডে হচ্ছে এই যে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের জন্য সে কি ভেরিফাই করে, ইউজার আইডি পাসওয়ার্ডগুলো ভেরিফাই করে। এবং ব্যাকএন্ডে ইউজার আইডি পাসওয়ার্ড ভেরিফাইয়ের সাথে সাথে কিছু প্রোটোকল থাকে আর কি। হ্যাঁ, ওই প্রোটোকলগুলো সে কমিউনিকেট করে। যেমন এস্টাবলিশিং এ পিপিপি কানেকশন, একটা পিপিপি কানেকশন এস্টাবলিশ হওয়ার জন্য এই তিনটা স্টেপ তাকে কমপ্লিট করতে হয়। এস্টাবলিশ কানেকশন অ্যান্ড কনফিগার দ্য লিঙ্ক ইউজিং দ্য লিঙ্ক প্রোটোকল, লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল। establish connection and configure the link using the link control protocol। এই লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল কি আপনি কনফিগার করেন যখন পিপিপি সার্ভার কনফিগার করেন? আদৌ কিন্তু কনফিগার করেন না। এটা ব্যাক এন্ডে রিসিবিলিটির রেসপেক্টে এটা আসলে এস্টাবলিশ হয়ে যায়। ইউজ অথেন্টিকেশন টু ভেরিফাই আইডেন্টিটি, এটা আমরা করি যে একটা হোম ইউজারকে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, ওই ইউজার আইডি পাসওয়ার্ড যদি ঠিকঠাক মতো না দেয় তাহলে সে কানেক্ট হতে পারবে না। কনফিগার লেয়ার 3 প্রোটোকল ইউজিং নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল, নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল। এই নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল বলতে আমরা যে এই পিপিওই সার্ভার এর রেসপেক্টে যে কনফিগারেশন গুলো এনাবল করতেছি, এটাই আসলে নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল হিসেবে ব্যবহার হয় আর কি। এটা ওই পিপিপি স্ট্যাবলিশের স্টেপ আর কি। হুম, এগুলো আমি স্কিপ করলাম, এগুলো আপনারা পারেন আর কি। পিপিপি অথেন্টিকেশন প্রসেস, এই যে পিপিপি যে ইউজার গুলো তৈরি করেন আপনারা, এখানে বিভিন্ন ভাবেই অথেন্টিকেট করতে পারেন। হ্যাঁ, যেমন পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকলের মাধ্যমে অথেন্টিকেট করতে পারেন। তারপরে হচ্ছে চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল, চ্যাপ এর মাধ্যমে করতে পারেন। তারপরে হচ্ছে মাইক্রোসফট চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল অথবা এক্সটেন্সিবল অথেন্টিকেশন প্রোটোকলের মাধ্যমে আপনি কি করতে পারেন, কমিউনিকেট করতে পারেন। যখন আপনার ওই আম, কি বলে এটাকে, যখন ওয়াইফাই রাউটার না, যখন হচ্ছে আপনি একটা ডেস্কটপ অথবা ল্যাপটপকে পিপিওই তে কানেক্ট করেন, তখন দেখবেন যে অথেন্টিকেশনের কিছু প্রোটোকল ওখানে বলা থাকে, থাকে না? প্যাপ দিয়ে অথেন্টিকেট করবেন না চ্যাপ দিয়ে অথেন্টিকেট করবেন, বলা থাকে। আবার হচ্ছে যখন একটা
মাইক্রোটিকে যখন রেডিয়াস দিয়ে আপনি অথেন্টিকেট করাচ্ছেন, তখন ওখানে মাল্টিপল অপশন থাকে, এটাকে পিপিপি দিয়ে অথেন্টিকেট করাবেন না কিভাবে করাবেন। তো এগুলো হচ্ছে অথেন্টিকেশনের ডিফারেন্ট মেথড, আপনি যে কোনোটা ব্যবহার করে অথেন্টিকেট করতে পারেন আর কি। তো অথেন্টিকেশনের ব্যাপারটা কিভাবে হয়, বা এটা মনে করেন হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডারের রাউটার, এটা মনে করেন কাস্টমারের রাউটার। সে কি করতেছে, ডিভাইস বি জেনারেটস এ চ্যালেঞ্জ টেক্সট এন্ড সেন্ডস টু দ্য কলার। তার মানে হচ্ছে এই যে ইউজারটা অথেন্টিকেট হওয়ার জন্য একটা চ্যালেঞ্জ থ্রো করে সার্ভারের দিকে, মনে করেন তার সিক্রেট হচ্ছে ট্রেনিং। তারপর এখান থেকে কি আসে, একটা রেসপন্স আসে যে সে টেক্সটটা দিছে সেটা ভেরিফাইড করার জন্য। স্টেপ 3, ডিভাইস বি ইউজেস ইটস সিক্রেট এন্ড ভ্যালিডেট দ্য এনক্রিপ্টেড চ্যালেঞ্জ টেক্সট এন্ড সেন্ডস দ্য রেজাল্ট টু দ্য কলার। তো এই কানেক্টিভিটি কি হতে পারে, যে সাকসেস হতে পারে অথবা ফেল হতে পারে। এখন সাকসেস হওয়ার শর্ত হচ্ছে তাকে কারেক্ট ইনফরমেশন দিতে হবে এবং কানেক্টিভিটি ঠিক থাকতে হবে, কানেক্টিভিটি, ফিজিক্যাল কানেক্টিভিটি ঠিক থাকতে হবে, এবং তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুলো ঠিকঠাক দিতে হবে, তাহলে সে অথেন্টিকেট হতে পারে, আদারওয়াইজ হতে পারবে না। এগুলো সিম্পল জিনিস, এগুলো আপনারা পারেন। হুম, আমি এগুলোকে স্কিপ করতেছি। তো এই যে পিপিপি কানেকশন এস্টাবলিশের যে স্টেপ গুলো, ওইখানে যেটা বললাম আর কি, সেম জিনিসটা এখানে আছে। ওকে, কি প্যালেস বলতে যে এখানে আপনার পিপিপি সার্ভার এবং পিপিপি হচ্ছে ক্লায়েন্ট, কন্টিনিউয়াস কিন্তু কমিউনিকেট করে। তো এই যে পিপিপি ওয়ান টেকনোলজির ক্ষেত্রে যে পিপিপি প্রোটোকল, এই পিপিপি প্রোটোকলের কি আছে, কিছু লিমিটেশন আছে। এই কানেক্টিভিটি গুলো কি হয়, একেবারে পয়েন্ট টু পয়েন্ট, একটা ডিরেক্ট কানেক্টিভিটি নিয়ে যেতে হয়। হ্যাঁ, যদি এটা হয় হচ্ছে আপনার একটা ব্যাংকের ক্ষেত্রে, যে ঢাকাতে হচ্ছে হেড অফিস, ব্রাঞ্চ অফিস গুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টে, তো প্রতিটা ডিস্ট্রিক্টে একটা কানেক্টিভিটি পয়েন্ট টু পয়েন্ট স্টাবলিশ করা, এটা মোর কস্টলি। হ্যাঁ, মোর কস্টলি। এই জন্য পরবর্তীতে আসলো হচ্ছে ফ্রেম রিলে। ফ্রেম রিলের টেকনোলজিটা ছিল হচ্ছে 1980 থেকে 1980-90-এর দিকে আর কি। হ্যাঁ, এবং যখন এই লিজ লাইন অথবা পিপিপি থেকে যখন ফ্রেম রিলেতে আসলো, এটাতে মানে অনেক সাশ্রয় করা যেত। কিভাবে সাশ্রয় করা যেত, এইভাবে যে মাল্টিপল, এখানে একটা ক্লাউড সে তৈরি করছে, মনে করেন এটা সার্ভিস প্রোভাইডার এখানে 3-6টা পপ দিয়ে রাখছে, এটা মনে করতেছি ঢাকা, বাদ বাকি ডিস্ট্রিক্টগুলোতে এই 5টা পপ। তো যখন একটা কাস্টমারকে কানেক্ট করতো, তখন সে একটা ভার্চুয়াল সার্কিট জেনারেট করতো, ফিজিক্যাল না, ভার্চুয়াল সার্কিট জেনারেট করতো। তাহলে একটা পপ থেকে সে কিন্তু অনেকগুলো কাস্টমারকে কানেক্ট করতে পারতো। তাতে করে কি হইলো, যে কস্টিংটা অনেক কমে গেল, আলাদা আলাদা লিজ লাইনের প্রয়োজন হলো না আর কি। তো ওই সময় আসলে 1980 বা 90-এর দিকে ফ্রেম রিলে কিন্তু খুব জনপ্রিয় একটা টেকনোলজি ছিল, ওয়ান টেকনোলজি হিসেবে। তারপরে ফ্রেম রিলের যুগ শেষ, তারপরে আসলো হচ্ছে এটিএম। এটিএম এ যেটা করা হয়েছে যে সেলস সুইচিং টেকনোলজি, এখানে হচ্ছে মূলত যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে allows very fast switches to be built because switches do not have to spend time determining the start and variable length frame। এখানে সুইচ ইন্ট্রোডিউস করা হয়েছে, সুইচ বা ব্রিজ যে ডিভাইসগুলো, ওই ডিভাইসগুলো ওই এটিএম এ ইন্ট্রোডিউস করা হয়েছিল আর কি। এটা হচ্ছে আমাদের এটিএম কানেক্টিভিটির একটা স্ট্রাকচার, এটিএম ওয়ান। তো এটা দিয়ে আমরা কি করতাম, যে এনেবল দ্য ট্রান্সফার ভয়েস ভিডিও এবং ডাটা অন দ্য সেম নেটওয়ার্ক, মানে একই নেটওয়ার্ক দিয়ে সবগুলো কমিউনিকেট করা যেত, সব টাইপের ডাটা। অ্যালাউস মেনি কাস্টমার টু শেয়ার সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক রিসোর্সেস। একটা ট্রান্সপোর্ট মানে একটা নেটওয়ার্কের একটা কানেক্টিভিটি দিয়ে অল কাস্টমারকে কানেক্ট করা যেত, আলাদা আলাদা করে চিন্তা করা লাগতো না আর কি। এটা একটা সুবিধা ছিল, কিন্তু এখানেও এটিএম এরও কি একটা লিমিট ছিল আর কি, যে স্পিড আর ট্রান্সমিশন কিছু ইকুইপমেন্টের কনস্ট্যান্ট ছিল আর কি। তারপরে আসলো কি ক্যারিয়ার ইথারনেট বা ইথারনেট, আমরা যেটা এখন ব্যবহার করতেছি, কি এখন আপ টু 100 জিবিপিএস, আসলে আপ টু 100 জিবিপিএস না, এখানে আমরা 100 জিবিপিএস এখন রেগুলার ব্যবহার করতেছি। এখন 100 জিবি থেকে আসলে বেশি
অলরেডি চলে আসছে। 400 Gbps বা হচ্ছে তার উপরেও কানেক্টিভিটি গুলো এখন বাংলাদেশে হয়তো বা পাওয়া যাবে না, তার বেশি আর কি। বাট বাইরের কান্ট্রি গুলো বা গুগল বা ফেসবুকের রেসপেক্টে এই 100, মানে 100 Gbps এর বেশি কানেক্টিভিটি মানে পোর্ট ক্যাপাসিটি অ্যাভেলেবেল। তাহলে এগুলো যে এই যে ওয়াইনের যে স্পিড, স্পিডগত দিক থেকে আমরা যদি প্রোটোকলের কম্প্যারিজন করি, তাহলে এটা হচ্ছে মোর ফাস্টার ক্যারিয়ার ইথারনেট। এই ক্যারিয়ার ইথারনেটের উপরে এখন আর কেউ নাই। এই জন্য এই ইথারনেট টেকনোলজিটা এতটা পপুলার হয়েছে। আর আগের যে টেকনোলজি গুলো ছিল, সব টেকনোলজি কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। ইথারনেট ওয়ান, ইথারনেট ওয়ানের ক্ষেত্রে আমাদের আমরা কানেক্টিভিটি কি করি, যে আমরা কতগুলো পপ পপ ইনস্টল করি বা পপ সেট আপ করি। পপে দেখা যাচ্ছে সুইচ আছে, সুইচ গুলোকে আমরা ইন্টারকানেক্ট করি। তাহলে ইন্টারকানেক্ট করলে আমাদের সুইচিং এ কি হয়, যদি রিডান্ডেন্ট পাথ মেক করি, তাহলে লুপ তৈরি হওয়ার পসিবিলিটি থাকে, অনেক ম্যাকের একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে আবার কি করতে হয়, মেনটেন করতে হয়, যে লুপ যেন না হয় লেয়ার 2-তে। তারপরে হচ্ছে প্রতিটা ডিভাইসেরই তো একটা ম্যাক টেবিলের একটা লিমিট থাকে, সেই লিমিট যেন ক্রস না করে, নেটওয়ার্ক যেন আনস্টেবল না হয়ে যায়। এই সকল জিনিসগুলো কি আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হয় ইথারনেটের রেসপেক্টে। আবার যদি দেখা যাচ্ছে যে এই ইথারনেট কানেক্টিভিটি যদি আমরা রাউটারের থ্রোতে করি, তাহলে এই লুপ বা হচ্ছে ম্যাক অ্যাড্রেসের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আবার অ্যাভয়েড করা যায়। মেট্রো ইথারনেট ফোরাম, আমাদের যে ইথারনেট নিয়ে এত কথা বলতেছি, তাহলে ইথারনেট নিয়ে তো কোনো একটা প্রতিষ্ঠান বা মাল্টিপল প্রতিষ্ঠান কাজ করে। কারা কাজ করে এই ইথারনেট নিয়ে? মেট্রো ইথারনেট ফোরাম এরা কাজ করে, IEEE এরা কাজ করে। ইথারনেটের যে এভলিউশন, আপনি 10 বছর আগে 10 Gbps ইথারনেট পাইছেন, এখন 40 Gbps, 100 Gbps পাচ্ছেন। এগুলো আসলে কিভাবে আসতেছে? এই টেকনোলজি গুলো তো আসলে কি হচ্ছে, ডিসকভার হচ্ছে, তাই না? তারপরে টেস্টিং হচ্ছে, তারপরে ট্রাবল শুটিং হচ্ছে, দেন বাজারে আসতেছে। এরা মূলত কাজ করতেছে IEEE, ITU, মেট্রো ইথারনেট ফোরাম, MEF, মেট্রো ইথারনেট ফোরাম। মেট্রো ইথারনেট ফোরাম যেটা হচ্ছে, এটা মূলত 3 লেয়ার মডেলে এরা কাজ করে, যে অ্যাপ্লিকেশন সার্ভিসেস লেয়ার, ইথারনেট সার্ভিসেস লেয়ার, আর ট্রান্সপোর্ট সার্ভিসেস লেয়ার। তো অ্যাপ্লিকেশন সার্ভিসেস লেয়ারের কাজ হচ্ছে সাপোর্টস এন্ড ইউজার অ্যাপ্লিকেশন ক্যারিড বাই দ্য ইথারনেট সার্ভিস লেয়ার, মানে ইথারনেট সার্ভিস দিয়ে আসলে কি ধরনের অ্যাপ্লিকেশন কমিউনিকেট করবে। ইথারনেট সার্ভিসেস লেয়ার সাপোর্টস বেসিক্স লেয়ার 2 ইথারনেট ডাটা কমিউনিকেশন সার্ভিস। লেয়ার 2 রেসপেক্টে যে প্রোটোকল গুলো আছে, লাইক এসটিপি বা আদার্স যে প্রোটোকল গুলো আছে, এগুলোর কনসিডারেশন। ট্রান্সপোর্ট সার্ভিসেস লেয়ার ডেলিভার দ্য ইথারনেট সার্ভিসেস ইউজিং ভ্যারিয়াস ট্রান্সপোর্ট টেকনোলজি অ্যান্ড মিডিয়া টাইপস লাইক সনেট, SDH, OTN, এই জিনিসগুলো। তো এখানে হচ্ছে উম, 3টা লেয়ারে তারা এটাকে ভাগ করছে, ডাটা প্ল্যান, কন্ট্রোল প্ল্যান, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান। ডাটা প্ল্যানের কাজ কি? হ্যান্ডেল ডাটা অ্যাকর্ডিং টু লজিক ইন প্লেস। আর কন্ট্রোল প্ল্যানের কাজ হচ্ছে ইনস্ট্রাক্ট করা। ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন। যেমন একটা সুইচের কথা যদি আমি বলি, ডাটা প্ল্যান মানে হচ্ছে কি, একটা পোর্টে ইন হবে আর একটা পোর্টে চলে যাবে বেসড অন ম্যাক টেবিল। কন্ট্রোল প্ল্যান হচ্ছে কি? কন্ট্রোল প্ল্যান হচ্ছে যে এখানে আমাদের যে প্রোটোকল গুলো ব্যবহার করা হচ্ছে সুইচে, এসটিপি বা আদার্স যে প্রোটোকল গুলো ব্যবহার করা হচ্ছে, এই প্রোটোকল গুলোকে সে ইনস্ট্রাক্ট করতেছে। প্রোটোকল এই এসটিপি ইনস্ট্রাক্ট করতেছে, কি করতেছে, যে ভাই তোমার এখানে যেহেতু রিডান্ডেন্ট মেক হয়েছে, তুমি এই পোর্ট দিয়ে যেতে পারবা না, এই পোর্ট দিয়ে তোমাকে যেতে হবে। তাহলে তো একটা গাইডলাইন দিচ্ছে, তাই না? এগুলো হচ্ছে কন্ট্রোল প্ল্যানের কাজ। ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে আমরা ডিভাইসে ঢুকে তাকে নির্দেশনা দিতে হবে। এখন নির্দেশনা দিবে কিভাবে? ম্যানেজমেন্ট প্ল্যানের থ্রুতে তাকে নির্দেশনা দিতে হবে। সেটা আমরা গ্রাফিক্যালি লগ ইন করে তাকে নির্দেশনা দিতে পারি, অথবা কি বলে এটাকে, CLI এর থ্রুতে লগ ইন করে দিতে পারি, অথবা অটোমেশনের থ্রুতে দিতে পারি, যেভাবে চাই আর কি। তো এখানে আমাদের যেটা ছিল ইথারনেটের যে ব্যাপারটা ছিল,
তো ইথারনেটের ব্যাপারটা হচ্ছে কি যে উম, একটা ব্যাংক অথবা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক প্রতিটা লোকেশনে প্রতিটা লোকেশনে সে যদি এই ইথারনেট কানেক্টিভিটি করতে চায় নিজে নিজে, তাহলে কিন্তু ওইটা আবার অনেক কস্ট ইফেক্টিভ হয়ে যাবে, অনেক কস্টলি হয়ে যাবে। এখন মনে করেন একটা সার্ভিস প্রোভাইডার তার বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে তার হচ্ছে পপ আছে। তো ওই ব্যাংকটা হচ্ছে প্রতিটা ব্যাংক অথবা ওই প্রতিষ্ঠানটা প্রতিটা ডিস্ট্রিক্টে তার একটা অফিস আছে, প্রতিটা ডিস্ট্রিক্টে কি আছে, তার অফিস আছে। তাহলে ওই সার্ভিস প্রোভাইডারের নিয়ারেস্ট পয়েন্ট থেকে পপ থেকে সে কাস্টমারের অফিসগুলোকে সে কি করতেছে, কানেক্ট করতেছে, ইথারনেটের থ্রোতে কানেক্ট করতেছে। এখন ইথারনেটের থ্রোতে কানেক্ট করতেছে, কানেক্ট করলে কাস্টমার যদি আপনাকে বলে, এটা যদি প্রাথমিকভাবে আমি চিন্তা করি সার্ভিস প্রোভাইডারের এগুলো হচ্ছে রাউটার, মনে করেন এই কাস্টমারটা যে ব্রাঞ্চগুলোকে কানেক্ট করতেছে এই কানেক্টিভিটিতে তারা চাচ্ছে যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যাবে, কিন্তু তার জন্য রাউটিং টেবিল আলাদা হবে। আবার বলতেছে যে না, আমি হচ্ছে কোনো রাউটিং টেবিল তোমার সাথে কোনো রাউটিং প্রোটোকল কনফিগার করব না, আমাকে একটা ক্লিয়ার চ্যানেল দাও। সার্ভিস প্রোভাইডার কি উম, তাহলে কি বলবে, একটা লেয়ার টু চ্যানেল কাস্টমারের ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিস পর্যন্ত পৌঁছাই দিবে। তখন একটা ভিলেনে সে কি করবে, হেড অফিস ব্রাঞ্চ অফিস কমিউনিকেট করবে লেয়ার টুতে। তো এই যে ফিচারগুলো, এই ফিচারগুলো আমরা কিভাবে দিতে পারি, এমপিএলএস এর মাধ্যমে দিতে পারি। ঠিক আছে, এমপিএলএস এর মাধ্যমে আমরা এই ফিচারগুলোকে অ্যাভেল করতে পারি। তাহলে এমপিএলএস আবার কি জিনিস? এমপিএলএসটা হচ্ছে কি, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং provides the privacy and security of a frame relay and ATM network, yet allows for the inherent any-to-any connectivity and flexibility typical of an IP-based network. তাহলে এই যে আইপি বেস নেটওয়ার্কে আমি এই ব্যাংকে তার জন্য আলাদা লজিক্যাল একটা অথবা ভার্চুয়াল একটা টেবিল জেনারেট হবে ইটসেলফ। যদি সার্ভিস প্রোভাইডার যদি কোনো মেকানিজম ব্যবহার না করে, তাহলে এই ব্যাংকের কোনো আইপিতে সে আসলে অ্যাক্সেস করতে পারবে না। কেন এটা করা হচ্ছে? এটা করা হচ্ছে এই জন্য সিকিউরিটি রেসপেক্টে করা হচ্ছে। যেহেতু তাদের আহ, যে ট্রানজেকশনগুলো, এই প্রতিটা ট্রানজেকশনই হচ্ছে সিকিউরিটি এবং প্রাইভেসি দুটাই আসলে মেনটেন করতে হবে। ঠিক আছে, তো এই কনসিডারেশন গুলো যখন আসতেছে, তখন এমপিএলএস এর যে সার্ভিসগুলো আছে, এই এমপিএলএস এর সার্ভিসগুলো দিয়ে আমরা এই রিকোয়ারমেন্টগুলো, কাস্টমারের এই রিকোয়ারমেন্টগুলো কি করতে পারি, ফিল আপ করতে পারি আর কি। তো এমপিএলএস এ যে রাউটারগুলো পার্টিসিপেট করে, এমপিএলএস এ যে রাউটার গুলো পার্টিসিপেট করে, সে দ্যাট মিনস হচ্ছে এমপিএলএস ব্যাকবোনে যে রাউটার গুলো থাকে, এই রাউটার গুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি। কোনো একটা রাউটারকে প্রোভাইডার রাউটার বলি, কোনো একটা রাউটারকে প্রোভাইডার এজ রাউটার বলি। একটা কাস্টমারের একটা পয়েন্ট থেকে যখন আর একটা পয়েন্টে সে কানেক্ট হচ্ছে, যে পাথ দিয়ে কানেক্ট হচ্ছে, তাকে তার একটা নাম আছে। যেমন এই একটা কাস্টমার যখন একটা পাথ দিয়ে, যেমন গ্রিন লাইন, এই গ্রিন লাইন দিয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কানেক্ট হচ্ছে, তখন আমরা এটাকে কি বলতেছি, এলএসপি। অ্যান্ড এলএসপি ইজ এ ইউনিডিরেকশনাল। এলএসপি আবার কি জিনিস? লেভেল সুইচ পাথ, মানে যে পাথ দিয়ে একটা কাস্টমারের লেভেল সুইচ হয়ে লাস্ট ইন পর্যন্ত যায়। ইজ এলএসপি মাস্ট বি ম্যাচড উইথ অ্যানাদার ইন দ্য অপোজিট ডিরেকশন। তার মানে হচ্ছে একটা, দ্যাট মিনস হচ্ছে একটা পয়েন্ট দিয়ে সে ইউনিডিরেকশনাল ট্রাফিক যাবে, আবার রিটার্ন ট্রাফিকটা উল্টা ডিরেকশন দিয়ে আবার কাস্টমারের কাছে পৌঁছাবে। আর এমপিএলএস এর যে রাউটার গুলো থাকে, সেই রাউটার গুলোকে আমরা বলি হচ্ছে এলএসআর, লেভেল সুইচ রাউটার। এলএসআর হচ্ছে লেভেল সুইচ রাউটার। আর যে রাউটার থেকে কাস্টমারকে আমরা কানেক্ট করি, ওই রাউটারকে বলি হচ্ছে লেভেল এজ রাউটার অথবা পিই রাউটার, প্রোভাইডার এজ রাউটার। ঠিক আছে, এবং এই আহ, আহ, নামের উপরে বেস করে এদের আসলে কিছু রোলও আছে। লেভেল এজ রাউটারের রোল একরকম, আবার হচ্ছে এলএসআর রাউটারের রোল হচ্ছে একরকম। হ্যাঁ, তো এমপিএলএস এ এখানে আমাদের যে জিনিসগুলো আসতেছে, যে লেভেল এজ রাউটার, এমপিএলএস হেডার, তাহলে এখানে আমাদের যে লেয়ার 2 এবং লেয়ার 3, এই দুইটার মাঝখানে আমাদের
স্যান্ডউইচ হিসেবে এই এমপিএলএস হেডারটা অ্যাড হয়। এমপিএলএস হেডারটা অ্যাড হয় যেমন এই যে এখানে লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3 মাঝখানে আমাদের এমপিএলএস হেডারটা অ্যাড হয়। তো এখানে আমরা একটু চেষ্টা করি যে এমপিএলএস আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের কি লেভেল এজ রাউটার অথবা পি রাউটার, প্রোভাইডার এজ রাউটার। এইখানে আমাদের কি হয়, নর্মাল আইপি রাউটিং কাস্টমারের সাথে, নর্মাল আইপি রাউটিং। তো এইখানে যখন এই এলএসআর এ আইপি রাউটিং, দ্যাট মিনস এই ট্রাফিকটা আসে, মনে করতেছি লেয়ার 2 ট্রাফিক। তো এরপরে হচ্ছে এমপিএলএস লেভেল, এই রাউটারটা কি করে, এই লেয়ার 3 হেডারের সাথে সে এমপিএলএস হেডারে লেভেলটাকে ইনসার্ট করে, তার সাথে ডাটাটাকে এখানে অ্যাটাচ করে দেয়। এখান থেকে যখন এইখানে আসে তখন ইনকামিং লেভেল কত ছিল, 25। এই রাউটারটা ইনকামিং লেভেল 25 রিসিভ করে, তারপরে আর একটা লেভেল সে নিজে সেট করে তারপরে পাঠায় দেয়। যেমন এখানে দেখেন, সে পোর্ট 1-এ লেভেল, ইনকামিং পোর্টে লেভেল রিসিভ করলো 20, যেটা সে পাঠাইছিল, এজ রাউটার যেটা পাঠাইছিল সেটা ও রিসিভ করছে। তারপরে ও যখন আর একটা রাউটারে সেন্ড করতেছে তখন সে একটা লেভেল নিজে সেট করে দিচ্ছে। তাহলে এই অ্যাক্টিভিটিসটাকে বলে হচ্ছে সোয়াপিং। এই অ্যাক্টিভিটিসটাকে কি বলে, সোয়াপিং। একটা রিসিভ করছে আর একটা সেট করে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা একটা অপারেশন। আর এইখানে কি করতেছে, সে লেভেল পুশ করছে। এখানে লেভেল ছিল না, যখন আইপি রাউটিং প্যাকেটটা আসলো, লেয়ার 3 প্যাকেট বা লেয়ার 2 প্যাকেট যখন আসলো তখন এটাতে কোনো লেভেল ছিল না। সে লেভেলটাকে কি করলো, এখানে পুশ করছে, হ্যাঁ, বা অ্যাড করছে বা ইনসার্ট করছে, যেটাই বলি না কেন। তাহলে এখানে লেভেলের কি হচ্ছে, ইনসার্ট অপারেশন হচ্ছে বা পুশ অপারেশন হচ্ছে, এখানে সোয়াপ অপারেশন হচ্ছে। এখানে অনুরূপভাবে পরবর্তী রাউটারেও অনুরূপভাবে কি হবে, পরবর্তী রাউটার দেখি। এই রাউটারে যখন আসছে তখন এখানে এমপিএলএস লেভেল কত রিসিভ করলো, এখানে 25। এই রাউটারে যখন আসলো এ 25 পাঠাইলো, এ 30 সোয়াপ করে 30 বসাই দিয়ে তারপরে রাউটারে পাঠাই দিল। তাহলে এও আসলে বেসিক্যালি কি করলো, সোয়াপ করলো বা সুইচিং করলো। তো এখানে একটা এখানে বিষয় জানার ছিল। হ্যাঁ, আর এখানে যে এই যে 25 যে পুশ করলো, এই হ্যাঁ, 25 কি আমাদেরকে ম্যানুয়ালি চেক করে দিতে হবে কনফিগারেশন করার এটা সময়, নাকি ও ম্যানুয়ালি সেট অটোমেটিক করা আসবে? যায়। এমপিএলএস লেভেলটা ম্যানুয়ালি সেট করা যায়। আবার এমপিএলএস লেভেল সেট করার জন্য প্রোটোকল আছে, এলডিপি, আর আরএসভিপি এস অথবা সেগমেন্ট রাউটিং, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন ডাইনামিক্যালি এই লেভেলটা সেট করার জন্য। ক্লিয়ার? ওকে। এরপরে এই রাউটারে যখন আসবে তারপর নর্মাল রাউটিং অনুযায়ী হচ্ছে কাস্টমারের কাছে চলে যাবে। এই হচ্ছে প্রসেস। এখন যখন মনে করেন এই কতগুলো রাউটার, এটা নর্মাল আইপি রাউটিং ডোমেনে আছে, মানে এখানে মনে করেন একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করা আছে। তো নর্মাল আইপি রাউটিংটা কিভাবে হয়, তো যখন এই কাস্টমার রাউটার থেকে আমার রাউটারে আসবে তখন দেখবে এক্সামিন আইপি হেডার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। সে দেখবে যে প্যাকেটটা আমি রিসিভ করলাম, যে প্যাকেটটা আমি রিসিভ করলাম কাস্টমারের কাছ থেকে, ওই প্যাকেটের ভিতরে ডেস্টিনেশন আইপি কি, ডেস্টিনেশন আইপি এক্সামিন করবে। তারপরে কি করবে, লংগেস্ট ম্যাচ রাউট লুকআপ, রাউট টেবিল কি করবে, সে লুকআপ করে দেখবে যে ওই ডেস্টিনেশন আইপি তার রাউট টেবিলে আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে কি করে দিবে, ফরওয়ার্ড করে দিবে। তার মানে পরবর্তী নেক্সট হবে ফরওয়ার্ড করে দিবে। এই রাউটার কি করবে, সেম কাজ করবে, আইপি হেডার এক্সামিন করবে, ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে দেখবে, রাউট লুকআপ করবে, তারপরে ফরওয়ার্ড করে দিবে। এটাও সেম কাজ করবে, এটাও সেম কাজ করবে, তারপরে কাস্টমারের কাছে চলে যাবে। এটা হচ্ছে নর্মাল আইপি রাউটিং প্রসেস। আইপি রাউটিংটা এইভাবে হয়। আচ্ছা,
তাহলে এখানে দেখেন, হেডার এক্সামিন করা, ডেস্টিনেশন অ্যাড্রেস বের করা, লংগেস্ট ম্যাচ করা, রাউট লুকআপ করা। লংগেস্ট ম্যাচ কেন আমি বলতেছি, বলার কারণ হচ্ছে আপনি যখন এই রাউটার থেকে কোনো একটা ডেস্টিনেশনে যাবেন, ডেস্টিনেশন মানে কি, নির্দিষ্ট একটা আইপি, কিন্তু আপনার রাউট টেবিলে তো নির্দিষ্ট একটা আইপি থাকে না, একটা নেটওয়ার্ক থাকে। ওই নেটওয়ার্কে দেখা যাচ্ছে অনেক আইপি থাকে, তাহলে ওই আইপিটা ওই নেটওয়ার্কে পড়ে কিনা ওইটা তো তাকে ক্যালকুলেট করতে হয়, তাই না? ক্যালকুলেট করে তারপরে রাউট লুক আপ করে তারপরে ডিসিশন নিতে হয়। তার মানে এখানে আইপি রাউটিং এ আমার কিন্তু একটু সময় লাগে, বা রাউটার একটু সময় নেয়। কিন্তু যখন এটা এমপিএলএস ডোমেন হবে, যখন এটা এমপিএলএস ডোমেন হবে, তখন ইনগ্রেস এলএসআর লেভেল, ইনগ্রেস লেভেল সুইচ রাউটার কি পাবে? নর্মাল আইপি প্যাকেট পাবে, নর্মাল আইপি প্যাকেট। তাহলে এক্সামিন আইপি হেডার, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, পসিবলি আদার ফিল্ডস অ্যাসাইন টু ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস, অ্যাড এমপিএলএস হেডার। এখানে কি করে, ওই যে পুশ বা ইনসার্ট যেটা বললাম, যেহেতু ইনগ্রেস রাউটার, সে হচ্ছে এমপিএলএস হেডার এখানে পুশ করে। তারপরে এমপিএলএস লেভেল অনুযায়ী এটাকে কি করে, ফরওয়ার্ড করে। যখন সেটা ট্রানজিট রাউটারে আসলো, এক্সামিন এমপিএলএস হেডার, এ কিন্তু তখন আইপি হেডার এক্সামিন করে না, কারণ এ কি পাঠাইছে, অ্যাড এমপিএলএস হেডার। এমপিএলএস হেডারে এটাকে সে অ্যাড করে পাঠাইছে, এখানে কিন্তু আর আইপি হেডার নাই। তো এখানে যখন আসলো এমপিএলএস ব্যাকবোনের একটা রাউটারে, ট্রানজিট রাউটারে যখন আসলো, তখন এক্সামিন এমপিএলএস হেডার, পারফর্ম লেভেল লুকআপ অ্যান্ড সোয়াপ, লেভেল লুকআপ করবে এবং এটাকে কি করে দিবে, সোয়াপ করে দিবে, এবং এটা ফরওয়ার্ড হবে। তার পরবর্তী রাউটার আসলে সেম কাজ করবে। তারপরে রাউটার এসে এমপিএলএস হেডারটাকে রিমুভ করে দিবে, তারপর নর্মাল আইপি রাউটিং অনুযায়ী সে কমিউনিকেট করাবে। তো এখানে বলা হচ্ছে, এখানে যে এমপিএলএস হেডার এক্সামিন এবং এমপিএলএস লেভেল লুকআপ বা সোয়াপ যেটাই বলি না কেন, এটা করতে কম্পারেটিভলি আইপি রাউটিং এর থেকে কম সময় লাগে। তার মানে এটা হচ্ছে ফাস্টার। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা ফাস্টার। আচ্ছা, এটা একটা সুবিধা। হ্যাঁ, এমপিএলএস এর ক্ষেত্রে এটা একটা সুবিধা। এমপিএলএস হেডার, এমপিএলএস হেডারটা কিভাবে থাকে? হ্যাঁ, হ্যাঁ, কিছু বলবেন? আমি জানতে চাচ্ছিলাম এই যে এমপিএলএস যে আমরা, হ্যাঁ জি স্যার আমি বুঝতেছি। আমরা যে এই যে এমপিএলএস এর ডিসকাস যেটা শুনলাম আর কি, এটা হুম তো একটা সার্ভিস প্রোভাইডার অথবা একটা আইসি ওদের রাউটারে করবে। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি হুম বুঝতে পারবে যে আমার রাউটিং টেবিলটা আসলে অ্যাকচুয়ালি আলাদা করা হয়েছে কিনা? আচ্ছা, এখন হচ্ছে কাস্টমার বুঝবে কিনা, তাই না? জি। কাস্টমার এটা বুঝবে যে এমপিএলএস ব্যাকবোন দিয়ে যখন ট্রাফিকটা যাবে আর কি, হ্যাঁ, সে যখন পিং অথবা পিং না, যখন ট্রেস করবে, তখন এমপিএলএস ব্যাকবোন দিয়ে গেলে সে কিছু ট্রেস রাউটে কিছু আলাদা প্যারামিটার পাবে, যেটা দিয়ে সে বুঝতে পারবে আর কি যে এটা এমপিএলএস ব্যাকবোন দিয়ে যাচ্ছে। এখন এটা আলাদা টেবিল দিয়ে, আপনার প্রশ্ন হচ্ছে যে এটা আলাদা টেবিল মেক করছে কিনা সে আমার জন্য, তাই না? সে কিন্তু বুঝবে না আমার জন্য সে আলাদা টেবিল মেক করছে কিনা। সে কিভাবে বুঝবে? এই কন্ট্রোল তো সার্ভিস প্রোভাইডারের এন্ডে। এটাই আমি বুঝা স্যার গেছে? জানতে চাচ্ছিলাম যে যেহেতু একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে, যখন আলাদা একটা রাউটিং টেবিল সে আমার কাছে চাইবে, হুম হুম এটা তো মানে সে জানতে পারবে কিনা বা বুঝতে পারবে কিনা যে আমি আসলে অ্যাকচুয়ালি তাকে আলাদা রাউটিং টেবিল নর্মালি দিয়েছি। জানতে পারবে না, নর্মালি জানতে পারবে আচ্ছা না, তবে সে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা। সে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে, যেমন সে ওই বলতে যেমন পারে আপনার যে, টেক্সট মনে যে করেন, এরকম প্যারামিটার চেঞ্জ হবে বললেন, ওইরকম কিছু থেকে সে মানে বুঝতে পারবে যে হ্যাঁ আসলে হ্যাঁ এটা হ্যাঁ, করা সে হয়েছে। কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলো এরকম। সে মনে করেন হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিস কমিউনিকেট করতেছে, তার হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসে সাবনেট সে জানে, আমার আচ্ছা, ব্রাঞ্চ অফিসে ওই সাবনেটটা আছে, আমার হেড অফিসে এই সাবনেটটা আছে, রাইট? সে মনে করেন টেকনিক্যালি এই দুইটাকে কমিউনিকেট করার জন্য একটা ডিফল্ট রাউট দিচ্ছে, বুঝছেন? আর ডিফল্ট রাউট দিয়ে কাস্টমারকে বলছে, এই সার্ভিস প্রোভাইডারকে বলছে যে আপনার হচ্ছে এরকম, তো ক্যাকটি আছে বা ডিএনএস আছে, ডিএনএস এর আইপিটা দেন, আমি রিচ করতে পারি কিনা দেখি।
তাহলে তার ডিএনএস এর আইপি সে অবশ্যই একটা কাস্টমারের ভিআরএফ টেবিলে ঢুকাবে না, সে গ্লোবালি রাখবে। তার কারণ ডিএনএস তো ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি থাকতে হবে তাকে, তাই না? লোকালি তো ডিএনএস কাজ করবে না। বুঝা গেছে? তো এই ধরনের কিছু ট্রিক্স সে ব্যবহার করতে পারে আইডেন্টিফিকেশনের জন্য। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এখন এমপিএলএস সার্ভিস, এমপিএলএস তাহলে আমরা কথা বলছিলাম যে এমপিএলএস এর আসলে ডিটেলস, এটা হচ্ছে অনেক পড়াশোনা আর কি। এমপিএলএস নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে, আপনারা জেএনসি আইএস এসপি অথবা জেএনসি আইপি, এখানে এমপিএলএস এর একেবারে ইনস আউট আমি বুঝাই, ল্যাব সহ। আমার ওই যে ইউটিউব চ্যানেল দেখলেও বুঝতে পারবেন। তো এমপিএলএস স্যার আমি খুবই ইন্টারেস্ট, এই ক্লাসটা আমি করতে পারি স্যার। ওকে, তাহলে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। ওকে, তাহলে উম, এইখানে আমাদের এমপিএলএস এর একটা সেশন, জেএনসি আইএস এসপি, আমাদের ওইখানে তিনটা সেকশন। রাউটিং সেকশন অলমোস্ট শেষ, আর একটা বা দুইটা ক্লাস হবে। সুইচিং সেকশনে কয়েকটা ক্লাস হবে, তারপরে এমপিএলএস শুরু হবে জেএনসি আইএস এসপি তে। ওইটা হচ্ছে আপনার রবিবার এবং মঙ্গলবার সেম ডেতে 10টা 30-এ। আচ্ছা, তো এমপিএলএস এ আমরা কি কি সার্ভিস পাই? এখানে বলা হচ্ছে এমপিএলএস এর লেয়ার 2 ভিপিএন, এমপিএলএস লেয়ার 3 ভিপিএন দিতে পারে, ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস যেটা ভিপিএলএস, জেনারেলাইজ এমপিএলএস যেটাকে জিএমপিএলএস বলা হয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে পারি, কোয়ালিটি অফ সার্ভিস আমরা এখানে ইম্পোজ করতে পারি, নেটওয়ার্ক ম্যানেজমেন্টের রেসপেক্টে এমপিএলএস ব্যবহার করতে পারি আর কি। মাল্টিপল সার্ভিস আমরা এমপিএলএস এর থ্রুতে পেয়ে থাকি আর কি। এজন্য ওয়ান টেকনোলজিতে এখন এমপিএলএস অন্যান্য গুলোর থেকে এমপিএলএসটা পপুলার, অন্যান্য ওয়ান টেকনোলজির তুলনায়। মানে ক্যারিয়ার ইথারনেট, যেটা ক্যারিয়ার ইথারনেট অনেক কস্টলি, তো ওই দিক থেকে তুলনা করে এমপিএলএস এর দিক থেকে যদি চিন্তা করি, এটা হচ্ছে মোর কস্ট ইফেক্টিভ আর কি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এমপিএলএস L3 ভিপিএন, যে মনে করেন হচ্ছে কাস্টমার এ তিনটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন। কাস্টমার রাউটারটাকে সে কি বলছে, সিই, কাস্টমার এজ রাউটার। কাস্টমার বি তিনটা লোকেশন, হেড অফিস, দুইটা ব্রাঞ্চ অফিস। আচ্ছা, তো কাস্টমার যে রাউটারে কানেক্ট হচ্ছে সেই রাউটারকে বলতেছে পিই, প্রোভাইডার এজ রাউটার। আর মাঝখানে যে রাউটার গুলো থাকতেছে এগুলো হচ্ছে ট্রানজিট রাউটার, এই রাউটার গুলোকে বলা হয় হচ্ছে পি রাউটার, প্রোভাইডার রাউটার। এই এমপিএলএস ডোমেনে প্রোভাইডার রাউটার আর প্রোভাইডার এজ রাউটার, এই দুই টাইপের রাউটার কানেক্ট হচ্ছে, ইন্টার কানেক্ট হচ্ছে। আর প্রোভাইডার এজ রাউটারের সাথে মূলত কাস্টমার কানেক্ট হচ্ছে। এখন এমপিএলএস L3 ভিপিএন সার্ভিসটা আমরা তাকে কিভাবে দিচ্ছি, কিভাবে আমরা এমপিএলএস L3 ভিপিএন সার্ভিসটা দিচ্ছি, আমরা একটু জাস্ট গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। প্রোভাইডার এজ রাউটার এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশন উইথ কাস্টমার এজ রাউটার। এটা হচ্ছে প্রোভাইডার এজ রাউটার, কাস্টমার এজ রাউটারের সাথে কি করতেছে, নর্মাল আইপি রাউটিং অনুযায়ী কমিউনিকেট করতেছে। হতে পারে কাস্টমারের সাথে সেই স্ট্যাটিক রাউটিং মেনটেন করতেছে, হতে পারে বিজিপি অথবা আইসিপি। সে একটা কাস্টমারের জন্য একটা ভিআরএফ টেবিল জেনারেট করতেছে, কাস্টমার এর জন্য একটা ভিআরএফ ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং টেবিল, কাস্টমার বি এর জন্য আর একটা ভিআরএফ টেবিল জেনারেট করতেছে। The provider edge router stores its customer routing information in a virtual routing and forwarding table or instance, which is known as a VRF. তাহলে যতগুলো কাস্টমার হবে ততগুলো ভিআরএফ আমি, মানে যতগুলো কাস্টমার আমার প্রোভাইডার এজ রাউটারের সাথে কানেক্ট হবে ততগুলো ভিআরএফ ওইখানে হবে, এবং ওই কাস্টমারের রেসপেক্টে রাউট টেবিল জেনারেট হবে। তারপরের কাজটা কি, একটা কাস্টমার প্রোভাইডার রাউটার থেকে প্রোভাইডার রাউটার থেকে তো আরেকটা লোকেশনে যেতে হবে তাকে, তাই না? কাস্টমারের এটা একটা লোকেশন, এটা আরেকটা লোকেশন। কাস্টমার বি এর ক্ষেত্রে এটা একটা লোকেশন, এটা হচ্ছে আরেকটা লোকেশন। তাহলে একটা পি রাউটার থেকে আরেকটা পি রাউটারে আমার এই ভিআরএফ ইনফরমেশনটা যেতে হবে।
প্রোভাইডার এজ রাউটার থেকে যখন এই প্যাকেটটা এই ট্রানজিট রাউটারে আসবে, লেভেল সুইচ রাউটারে বা প্রোভাইডার রাউটারে আসবে, সে কি করবে? জাস্ট সোয়াপ করবে এমপিএলএস সুইচিং টেবিল এখানে যে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি না, আমরা হচ্ছে যে ব্যাকএন্ডে যে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য যে প্রোটোকল ব্যবহার করব, ওই প্রোটোকলই অটোমেটিক্যালি এই এমপিএলএস সুইচিং টেবিলটা মেনটেন করবে। এমপিএলএস সুইচিং টেবিলের মাধ্যমে সে অ্যানাদার পি রাউটারে ওই ভিআরএফ রাউটিং ইনফরমেশন গুলো আসবে। এখন এটা আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করবে দুইটা কিওয়ার্ডের উপরে। একটা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার, আর একটা হচ্ছে রাউট টার্গেট। যদি রাউট টার্গেট সেম থাকে তাহলে একটা ভিআরএফ এর রাউট অটোমেটিক্যালি এমপিএলএস সুইচিং হয়ে অ্যানাদার পি রাউটারে রাউট টেবিলে অটোমেটিক্যালি ইনস্টল হবে। আর রাউট ডিস্টিংগুইশার ব্যবহার করা হয় হচ্ছে ইউনিকনেসের রেসপেক্টে। মানে ইউনিকনেসের রেসপেক্টে হচ্ছে কেন বলতেছি যে যেহেতু আমি ভিআরএফ টেবিল তৈরি করতেছি, কাস্টমার এ মনে করেন তার ল্যানে একটা সাবনেট ব্যবহার করতেছে, প্রাইভেট একটা সাবনেট। কাস্টমার বিও তার ল্যানে সেম সাবনেট ব্যবহার করতে চায়। আমি তো এটা কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? তো সেম সাবনেট সে ব্যবহার করতে পারে, কারণ তার টেবিল আলাদা আলাদা। টেবিল কি আলাদা আলাদা, এই জন্য আমাদের একটা এই দুইটা কাস্টমার সেম রাউট ব্যবহার করতে পারবে, কিন্তু তারা তাদেরকে ইউনিক করতে হবে যে এটা কাস্টমার এ, এটা কাস্টমার বি, এটাকে আবার এক করে ফেললে হবে না। এইটার জন্য আমরা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার এই ভ্যালুটা ব্যবহার করে থাকি। তো এইভাবে একটা পি রাউটার থেকে আর একটা পি রাউটারে ভিআরএফ রাউটিং ইনফরমেশন গুলো আসে। তারপরে পি রাউটার থেকে রিমোট পি রাউটারে যখন আসলো, তারপরে রিমোট পি থেকে রিমোট সিতে নর্মাল আইপি রাউটিং অনুযায়ী কমিউনিকেটটা বা কমিউনিকেশনটা কমপ্লিট হয়। এটা হচ্ছে মূলত এমপিএলএস এল3 ভিপিএন এর বেসিক ফাংশনালিটি। বাট এটার ডিটেলস যদি আপনারা জানতে চান, আসলে অ্যাডভান্স কোর্সে এনরোল হতে হবে, আদারওয়াইজ আসলে পসিবল না। আপনাদেরকে আমি এখনই ওয়েলকাম জানাই অ্যাডভান্স কোর্সে এনরোল হওয়ার জন্য। যাদের আগ্রহ আছে এমপিএলএস সম্পর্কে বা অ্যাডভান্স রাউটিং বা সুইচিং এগুলো নিয়ে আগ্রহ আছে, তারা অ্যাডভান্স কোর্সে এনরোল হয়ে যাবেন। তো লেয়ার থ্রি এমপিএলএস এর যে এক্সাম্পল আমরা দেখলাম সেটা হচ্ছে কি, বলতেছিলাম যে লেয়ার থ্রি এবং লেয়ার টু এই দুইটার মাঝখানে হচ্ছে একটা লেভেল এমপিএলএস জেনারেট করে, যেটাকে আমরা লেয়ার 2.5 বলে থাকি। এজন্য এমপিএলএস যদি কেউ জিজ্ঞাসা করে এমপিএলএস কোন লেয়ারে কাজ করে, তাহলে আপনারা বলবেন লেয়ার 2.5। লেয়ার 2.5। এখন যদি বলে যে লেয়ার 2.5 কেন, হ্যাঁ বলতে পারে না যে 2.5 বললেন তো লেয়ার 2.5 কেন, তো বলবেন যে লেয়ার 2.5 এর কারণ হচ্ছে এমপিএলএস যে লেভেলটা বা এমপিএলএস এর যে হেডার, হ্যাঁ এমপিএলএস এর যে 32 বিটের যে হেডার, এই হেডারটা লেয়ার 2 হেডার এবং লেয়ার 3 হেডারের মাঝখানে বসে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে 2.5। ভাইবা টাইবা এগুলোতে যেহেতু এমপিএলএস সম্পর্কে একটু জানলেন, কমন প্রশ্নের উত্তরগুলো আর কি জানা থাকা ভালো। আর যদি করে যে ভেন্ডর এক্সামের যে কোশ্চেন গুলো এগুলো কি স্যার এমসিকিউ টাইপের নাকি ওয়ান ওয়ে টু অ্যান্সার? এটা হচ্ছে এমসিকিউ টাইপ, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার মাল্টিপল অ্যান্সার। সিঙ্গেল অ্যান্সারও থাকবে, মাল্টিপল অ্যান্সারও থাকবে। মানে এক কথায় কোনো অ্যান্সার ল্যাব এরকম থাকবে ভাবে না, আসবে কোনো নাকি ল্যাব হচ্ছে থাকবে আপনার না, মানে ল্যাব থাকবে, কোনো ল্যাব ল্যাব থাকবে থাকবে না? না। না, ও কোনো আচ্ছা ল্যাব আচ্ছা। থাকবে না, তো ল্যাব শুধু থাকবে না। বেসিকের উপরে? মানে টোটাল কোর্সের যে আউটলাইন, এটা আউটলাইনের উপরেই তারা প্রশ্ন করবে, কিন্তু প্রশ্নের ধরন হবে এরকম ও এমসিকিউ, সিঙ্গেল অ্যান্সার, মাল্টিপল অ্যান্সার। আচ্ছা। আচ্ছা, ওকে। আমরা যে ওয়াইন টেকনোলজি গুলো পড়লাম, যে পিপিপি, এমপিএলএস, এটিএম, ক্যারিয়ার ইথারনেট, ফ্রেম রিলে, এটার একটা সংক্ষেপ সংক্ষিপ্ত আর কি, আর কি যে পিপিপি কানেকশন ওরিয়েন্টেড অ্যান্ড রিকোয়ার্স ডেডিকেটেড সার্কিট বিটুইন ইটস লোকেশন, যেটা আমরা দেখলাম। এমপিএলএস কি 2.5। এটিএম কি ফিক্সড সাইজ সেলস রাদার দ্যান ভ্যারিয়েবল লেন্থ ফ্রেমস। ক্যারিয়ার ইথারনেট কি ক্যান ক্রিয়েট ফাস্টেস্ট ওয়ান। ফ্রেম রিলে কস্ট এফিশিয়েন্ট কম্পেয়ার টু পিপিপি, অন্য কিছুর সাথে না। তো
তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা ওয়ান টেকনোলজি নিয়ে। আপনাদের এখন কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, ওয়ান টেকনোলজি নিয়ে কারো কোনো কোয়ারি আছে কিনা? ভাই সামিট ছাড়া কোন কোন আইডি এমপিএলএস ইউজ করে? মানে সামিটে টেস্ট দিলে অনেকে এমপিএলএস এর অনেকে রিপ্লাই হয়। অনেকে অনেকে করে। অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে। সামিত ইউজ করে, ফাইবার আটম ইউজ করে, তারপরে আহ, মনে করেন লেং থ্রি ইউজ করে, তারপরে ভাই হচ্ছে বড়গুলা না, ছোট মোটো কিছু ছোটগুলা। ছোটগুলোর ভিতরে অনেকে, ছোটগুলোর ভিতরে মনে হয় খুব বেশি না। ছোটগুলোর ভিতরে দেখা যাচ্ছে আইপি রাউটিং দিয়েই শেষ হয়ে যায়, তাদের এই জিনিসগুলো প্রয়োজন হয় না। এটা তো আসলে বেসিক্যালি রিকোয়ারমেন্টের উপরে আসে। যাদের, যারা মূলত এই এই এমপিএলএস ব্যাকবোনটা যারা বিল্ড করছে, তারা মূলত এই যে ব্যাংকের কানেক্টিভিটি বা কর্পোরেট কানেক্টিভিটি যারা, যাদের আছে তাদের কাস্টমারের আসলে, উপর ডিপেন্ডেন্ট না, কাস্টমার হ্যাঁ, রিকোয়ারমেন্ট। কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে। রাইট। আমাদের কিন্তু পরে ভালোই করে এখন ক্লায়েন্টের পাওয়া থাকে এগুলো। হুম। ওকে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন নাই, তাই তো? আর আমাদের প্রশ্ন নাই, একটু পড়াশোনা করি, প্রশ্নটা কিন্তু আগামী ক্লাসে, ক্লাস শুরু হওয়ার আগে। হুম। ওকে, সালাম ঠিক আলাইকুম। আছে। আমরা এখনো জুনিপারে কিন্তু ইন হতে পারি নাই, আমরা এখনো হচ্ছে নেটওয়ার্কের বেসিক গুলো নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, আপনাদের কি বিরক্ত লাগতেছে? সালাম আলাইকুম। আর বিরক্ত লাগতেছে না। স্যার, আমার কাছে থিওরিটিক্যাল মানে ক্লাস তো এই একটুই এই লাগে। কোর্সের বাইরে কি কোনো কোশ্চেন করতে পারি? না, কোর্সের বাইরে প্রশ্ন না করাই ভালো। মানে জুনিপার রিলেটেড আর কি, আপনার অনেক মানে ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি দেখি তো, সেখানে আচ্ছা, জানার চেষ্টা। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ।